আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এবং প্রার্থনা করছি আল্লাহর কাছে যেন তোমাদের উপরে রহমত বরকত নাজিল হয়। আমি ফিজিক্সের এসএসসি ফিজিক্সের কম্পারেটিভলি ইজি একটা চ্যাপ্টার তরঙ্গ এবং শব্দের ১০০ এমসিকিউ সলভ করব বলে নিয়ত করেছি এবং তোমাদেরকে ১০০ এমসিকিউ এমনভাবে পড়াবো যেগুলো বেশিরভাগ বোর্ড পরীক্ষায়, বেশিরভাগ স্কুলের, বেশিরভাগ টেস্ট পরীক্ষা আসছে। সো এই এমসিকিউগুলো সলভ করলে মোটামুটিভাবে একটা স্টুডেন্টের কমপ্লিট ফিজিক্সের এই অধ্যায়ের উপরে এমসিকিউর প্র্যাকটিস হয়ে যাওয়ার কথা। আমি চেষ্টা করব উইদিন 2 আওয়ার্স তোমাদেরকে এই জিনিসটাকে একটু ক্লিয়ার করে বোঝাইতে। তোমরা আমার সাথে যারা এখন পড়বা বা আপনারা যারা দেখবেন, কোনো টিচার যদি দেখে থাকেন অথবা কোনো অভিভাবক যদি দেখে থাকেন, তাহলে একটু দোয়া করবেন যেন আহ, লেখাপড়া আসলে এটা গতিশীল বিষয়। এটা অর্জন করে নিতে হয় এবং তার জন্য ধৈর্যের দরকার। তো আজকের এই ক্লাসটা তরঙ্গ এবং শব্দের উপরে এমসিকিউ। তোমরা একটু খাতা কলম নাও এবং তোমাদের সামনে যদি ফিজিক্সের বইটা থাকে, আমার ফিজিক্সের বইটা তোমাদের থাকলে তো আলহামদুলিল্লাহ, আমার ফিজিক্সের বই তোমাদের যাদের ঘরে আছে, আশা করি তোমাদের ফিজিক্স শেখার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকবে না যদি তোমার প্রচণ্ড ইচ্ছা থাকে। আর যদি তোমার বোর্ড বইটা তোমার সামনে থেকে থাকে, সমস্যা নাই। চলো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আগে একটু বলে নিচ্ছি যে সূত্র সূত্রগুলাকে কিভাবে চিন্তা করতে হবে। এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলাকে অ্যাপ্লাই করা, মনে রাখা, কন্টেন্টটাকে মাথায় রাখা এবং লাগবে বেসিক। তোমরা যারা আমার বেসিক ক্লাস করেছো, আমার এফআরসির স্টুডেন্ট যারা তোমরা বেসিক ক্লাস করেছো, তারা এক টানে বসে এই ক্লাসটা দেখে শেষ করবা। দেখো, প্রথম যে সূত্র, সেই সূত্রটা হচ্ছে এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। কেন এটা মাইনাস? কারণ এটা প্রত্যয়নী বল। তো প্রত্যয়নী বলের বিষয়টা হচ্ছে যে এখানে একটা স্প্রিং যে স্বাভাবিক অবস্থায় আছে, এই স্প্রিংকে যদি স্বাভাবিক অবস্থা থেকে সামনে টেনে নেওয়া হয়, তাহলে স্প্রিংটা পেছনের দিকে বল প্রয়োগ করে। আবার যদি তার স্বাভাবিক অবস্থান থেকে সংকুচিত করতে হয়, তাহলে সে সামনের দিকে বল প্রয়োগ করে। তার মানে আমি যেদিকে বল প্রয়োগ করব, স্প্রিং তার বিপরীত দিকে বল প্রয়োগ করতেছে। আমি এদিকে বল প্রয়োগ করে ওকে পরিবর্তন করার চেষ্টা করতেছি, আর ও তার বিপরীত দিকে বল প্রয়োগ করতেছে। তাহলে আমি সামনে কি হবে, এক্স মিটার সরণের জন্য প্রয়োগ করছি এফ নিউটন বল। এটা হচ্ছে আমার কমন কনসেপ্ট। আমি এগুলো বেসিক পড়াইছি, তাই একটু টান দিয়ে একটু যাচ্ছি। তো এক্স মিটার সরণের জন্য বা এক্স মিটার টানের জন্য, স্বাভাবিক অবস্থান থেকে এক্স মিটার সামনে টানের জন্য যদি আমি এফ নিউটন বল প্রয়োগ করি, তাহলে 1 মিটার বা একক দূরত্বের জন্য আমাকে যেই বলটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে এফ বাই এক্স। এবং এই এফ বাই এক্স নিউটন বল প্রয়োগ করতে হবে কোথায়? 1 মিটার সরানোর জন্য। এবং এইটাই হচ্ছে স্প্রিং ধ্রুবক। এখন যেহেতু স্প্রিংকে আমি যেদিকে টান দিচ্ছি, স্প্রিং তার বিপরীত দিকে কাজ করতেছে, তো সেটা হচ্ছে এফ ইকোয়াস টু মাইনাস, মানে এটাকে ঋণাত্মক চিন্তা করতে হবে, কারণ এটা একটা প্রত্যয়নী বল। সুতরাং আমি এখানে অনেক বেশি বেসিকে প্রবেশ করতে যাচ্ছি না, যেহেতু আজকে এমসিকিউকে টার্গেট করেছি। সুতরাং এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। এটা হচ্ছে প্রথম সূত্র, যেই সূত্রটা তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে, কিন্তু এখানে যে পরিমাণ কনসালটেশন দরকার বা যে পরিমাণ লেখাপড়া বলা দরকার ছিল, সেটা এখানে নাই। বইয়ের মধ্যে কি লেখা আছে? বইয়ের মধ্যে আছে তোমার বইয়ে যে স্প্রিং ধ্রুবক যদি কে হয়, এটা একটা ধ্রুবক, কনস্ট্যান্ট। এবং স্প্রিংয়ের শেষ প্রান্তের অবস্থান যদি হয় তার সাম্যাবস্থান থেকে এক্স দূরত্বে, মানে আমি এক্স দূরত্বে হয় ডানে অথবা বামে বল প্রয়োগ করেছি, তাহলে স্প্রিংয়ের উপর প্রযুক্ত প্রত্যয়নী বল, এই যে প্রত্যয়নী বল, এটাকে বলা হয় রিস্টোরিং ফোর্স। রিস্টোরিং কি ফোর্স। তাহলে এফ ইকোয়ালস টু কি? মাইনাস কে এক্স। এটা হচ্ছে তোমার বইয়ের এই অধ্যায়ের প্রথম সূত্র। তাহলে এটা দিয়ে শুরু হয়েছে। দ্বিতীয় যে সূত্রটা সেই সূত্রটা হচ্ছে টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি। এটা হচ্ছে সরল দোলকের কনসেপ্ট। তো সরল দোলকের কনসেপ্টটা হচ্ছে, আমি যদি একটু শর্টলি বলি, যে এই যে একটা পেন্ডুলাম, তো এই পেন্ডুলামের মধ্যে আমি ওকে একটা স্বাভাবিক অবস্থান থেকে ধরো 42 ডিগ্রি কোণ একটু ছেড়ে দিলাম। তাহলে এই যে ও দুলছে। এখন যদি আমি মানে এটার একটু লেংথ বাড়ায় দিতাম বা দৈর্ঘ্য বাড়ায় দিতাম, তাহলে কি হইতো? তাহলে এই যে লেংথ বাড়ায় দিলে, ওকে যদি আমি একটু লেংথ বাড়ায় দিই, তাহলে ওর দোলনকাল একটু স্লো হবে।
মানে ও আস্তে দুলবে, অর্থাৎ দোলনকালটা বাড়বে। আগে একটা দোলন দিতে, মনে করো লেন্থ আমি কমাই দিলাম, তাহলে ওর একটা দোলন দিতে যে সময়টা লাগবে সে সময়টা কম। হ্যাঁ, মানে সময়টা কম বলতে তাড়াতাড়ি দুলবে, তাড়াতাড়ি দুলবে। এখন আমি যখন লেন্থ বাড়ায় দিব, তাহলে একটা দোলন দিতে ওর বেশি সময় লাগবে। এগুলো নিয়ে আমি বিস্তারিত আমি আগেও আলাপ করেছি, পরেও আলাপ করব। আজকের যে এমসিকিউ সলভ ক্লাস, সেখানে আমি বেসিক এক্সপ্লেনেশনে বেশি সময় দিচ্ছি না। সো এই কারণে তুমি একটু চিন্তা করে রাখো, এটা হচ্ছে সরল দোলক। এখন যদি আমি গ্র্যাভিটির পরিমাণ আরও বাড়ায় দিই, গ্র্যাভিটি যদি বাড়ায় দিই, অর্থাৎ জি এর মান যদি বেড়ে যায়, তাহলেও বস্তুটা তাড়াতাড়ি দুলবে, অর্থাৎ দোলনকাল কমবে, দোলনকাল কমবে। কনসেপ্টটা একটু বোঝো। যদি লেন্থ বাড়ায় দিই, যদি এল বেড়ে যায়, দৈর্ঘ্য বেড়ে যায়, তাহলে দোলনকাল বেড়ে যাবে। আর যদি দৈর্ঘ্য কমে যায়, অর্থাৎ দৈর্ঘ্য যদি কমে যায়, তাহলে দোলনকাল তাড়াতাড়ি হবে, অর্থাৎ তাড়াতাড়ি দুলবে। আর যদি আমি লেন্থ বাড়ায় দিই, তাহলে আস্তে দুলবে, আর আস্তে দুললে দোলনকাল বেশি হবে। প্রথম কনসেপ্ট। আবার যদি আমি গ্র্যাভিটি একদম কমাই দিই, তাহলে ও অনেক দুলবে। গ্র্যাভিটি যদি কমাই দেই, তো গ্র্যাভিটি বলতে মানে জি এর সাথে এল এর যে সম্পর্ক, আমি মানে জি জি নাই করে দিলাম, উল্টায় যাচ্ছে। হ্যাঁ, আমি গ্র্যাভিটি যদি একটু, যে স্বাভাবিক পর্যায়ে গ্র্যাভিটি আছে, এই গ্র্যাভিটিটা দিই, তাহলে ওর মানে জি এর মান যদি বেড়ে যায়, ও তাড়াতাড়ি দুলবে। সুতরাং কনসেপ্ট হচ্ছে টি, এল আর জি এর উপরে। সুতরাং এটা নিয়ে আমি পরে আলাপ করব, আপাতত এটার একটু থামাই। এখন তোমরা একটু ঠান্ডা মাথায় ভাবো যে এই যে সূত্রটা, এই সূত্রটাতে দোলনকাল নির্ভর করতেছে কার্যকরী দৈর্ঘ্যের উপরে। এটার মানে কি? এটার মানে হচ্ছে যদি এল বাড়ে, যদি দৈর্ঘ্য বাড়ে, অর্থাৎ যদি দৈর্ঘ্য বাড়ে, আগে দৈর্ঘ্যটা কেমন ছিল? ছোট ছিল। দৈর্ঘ্যটা ছোট ছিল, তাহলে ও যেভাবে দুলতো, এখানে যতটুকুতে দুলতো, মানে একটা দোলন দিতে যে সময় লাগতো, সেখান থেকে আমি যদি দৈর্ঘ্যটা বাড়ায় দিই, তাহলে ওর দোলনকাল বাড়বে, অর্থাৎ ধীরে দুলবে। তার মানে এখানে কি কনসেপ্ট? কনসেপ্ট হচ্ছে যদি এল বাড়ে, তাহলে টি এর মান বাড়বে। ওকে। আবার যদি এল কমে যায়, অর্থাৎ দৈর্ঘ্য কমায় দেই, কার্যকরী দৈর্ঘ্য কমায় দেই, তাহলে টি এর মান কমবে। এটা হচ্ছে তোমাদের প্রাথমিক কনসেপ্ট। আবার হচ্ছে টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার 1/g। তার মানে এখানে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে জি এর মান যদি বাড়ে, তাহলে টি এর মান কমবে, অর্থাৎ গ্র্যাভিটির মান, অভিকর্ষ ত্বরণের মান বাইরে গেলে তাড়াতাড়ি দুলবে। আর যদি জি এর মান কমে যায়, তাহলে টি এর মান বেড়ে যাবে। এই দুইটা সমীকরণকে বা সম্পর্ককে এক করলে ধ্রুবক দিয়ে সূত্রটা আসে টি ইকুয়ালস টু 2π√L/g। 3 নাম্বার সূত্রটা হচ্ছে টি ইকুয়ালস টু 2π√M/k। এটা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে। তো স্প্রিং এর ক্ষেত্রে কনসেপ্টটা কি? স্প্রিং এর ক্ষেত্রে কনসেপ্টটা হচ্ছে এই হচ্ছে স্প্রিং যেটা দুলতেছে। হ্যাঁ, ধরো এই হচ্ছে স্প্রিং, এটা দুলতেছে। তো এটা দুলতেছে, এইটার মধ্যে একটা ভারী বস্তু বসানো হইল, একটা ভারী বস্তু বসানো হইল। এখন কনসেপচুয়ালি ওকে যদি একটু আমি ভারী করি, মানে ভার দেই, তাহলে ওর সরণের পরিমাণ বা ওর ধ্রুবক অনুসারে ওর যে সরণের পরিমাণ, সেটা কিভাবে পরিবর্তিত হয়, সেই সূত্রটা হচ্ছে এটা, T=2π√M/k। তাহলে আমরা এইখানে যে দোলনকালটা দেখছি, সেটা হচ্ছে এই যে এইখানে যে দোলনকালটা দেখেছি, এখানে আসবে আর এখানে আসবে। তার মানে এইটুকু গিয়ে আবার এইটুকু আসতে যে সময় লাগবে, এতটুকু হচ্ছে দোলনকাল। আবার এখানে এই বস্তুটাকে যদি আমি নিচের দিকে নেই, তাহলে ছেড়ে দিই, তাহলে ও যখন দুলবে, এইটাকেও দোলনকাল হিসাব করা যায়। তো আজকে আমি ওই জায়গাটাতে কনসেপচুয়ালি যেতে যাচ্ছি না, আমি যাচ্ছি তোমাদেরকে সূত্রগুলো একটু দেখাই দিতে। আমি ধরে নিচ্ছি আমার বেসিক ক্লাসে আমি যখন এগুলো পড়াইছি, তখন তোমাদের ক্লিয়ার হয়েছে। ইনশাল্লাহ দরকার হলে আবার বিস্তারিত এই ব্যাপারে ক্লাস দিব, বিস্তারিত দিব। আচ্ছা, এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার কনসেপ্ট হচ্ছে এই চ্যাপ্টারের তরঙ্গের ক্ষেত্রে সবচেয়ে দামি, সেটা হচ্ছে কম্পাঙ্কের সাথে দোলনকালের সম্পর্ক, F=1/t। অর্থাৎ এফ আর টি এর কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে। 5 নাম্বার, ওয়ান অফ দ্য ফাইনেস্ট সূত্র, যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হবে, V=F λ। এটার কনসেপ্ট খুবই সহজ, দুইটা একই জিনিস, একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে পারতে হবে। 6 নাম্বার সূত্র হচ্ছে
তরঙ্গের পরে শব্দের সূত্র। সেই শব্দের সূত্রটা হচ্ছে শব্দের ক্ষেত্রে শব্দের বেগ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। কিন্তু যদি এটা প্রতিধ্বনি হয় তাহলে সেই সূত্রটা হবে ভি ইকুয়ালস টু 2d ডিভাইডেড বাই টি। কেন? কারণ প্রতিধ্বনির ক্ষেত্রে শব্দ দুইবার অতিক্রম করবে। সুতরাং এখানে আমরা হালকা করে লিখে রাখতে পারি যে এইটা হচ্ছে প্রতিধ্বনির ক্ষেত্রে, প্রতিধ্বনির ক্ষেত্রে, প্রতিধ্বনির ক্ষেত্রে ভি ইকুয়ালস টু 2d বাই টি। আচ্ছা, আরেকটা হচ্ছে শব্দের বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক, ভি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার টি। তাহলে 8 নম্বর কনসেপ্টটা হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার টি। এই অধ্যায়ের কনসেপ্ট কিন্তু একটু কঠিন না। হ্যাঁ, আমি বেসিক ব্যাখ্যায় যেতে চাচ্ছি না আজকে, আমি চাচ্ছি তোমাদেরকে সূত্রগুলো দেখায় 100 এমসিকিউ করাবো, 100। সো এভারেজ যদি 1 মিনিট করে সময় লাগে ফিজিক্সের একটা এমসিকিউতে, তাহলে 100 মিনিট লাগবে আজকের ক্লাস। এখন কথা হচ্ছে তোমরা একটু ঠান্ডা মাথায় ভাবো আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমরা তরঙ্গ দেখছো, তাই না? তরঙ্গ দেখছো, তো তরঙ্গের ক্ষেত্রে তোমরা নিশ্চিতভাবে এই জিনিসটা জানো যে এখানে যদি একটা তরঙ্গকে আমি একটা দৃশ্যায়িত করি তরঙ্গকে, তাহলে এই যে তরঙ্গ, এই তরঙ্গের এই কণা, অর্থাৎ মানে এই যে কণাটা, এটার যে অবস্থান আর এইটার অবস্থান সেম, সমদশা সম্পন্ন দুইটা কণা। আবার এই কণা বা আর এই অবস্থানটা সেম। যদি আমার চিত্রটা ভুল হয়েছে, মানে আমি সুন্দরভাবে আঁকাইতে পারিনি, তাহলে এইটার থেকে এটার ডিস্টেন্স আর এটার থেকে এটার ডিস্টেন্সটা সমান হইতো। তা আমি আপেক্ষিকভাবে একটু দেখায় নিচ্ছি যে এই ডিস্টেন্সটা এখানে যেটা আছে আর এই ডিস্টেন্সটা, এটার যে দূরত্ব, এই দূরত্বটুকু হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এই কনসেপ্ট তোমাদের আছে। আবার এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স, সেটা হচ্ছে, এইটাও হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এইটাকে ল্যামডা বলা হয়, তাই না? এটাও তরঙ্গ দৈর্ঘ্য। এখন তুমি একটু মনোযোগ দিয়ে ভাবো যে এই অবস্থানে আমরা সূত্র দুটাকে কিভাবে কনসাল্ট করি বা সূত্র দুটাকে আমরা কিভাবে একটু ফিল করি। এটারে একটু উপরে উঠাই, হালকা করে একটু উপরে উঠাই, মনে করো এটারে একটু এখানে দিলাম। তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো যে কম্পাঙ্ক এফ তুমি চিনো, এটার একক হচ্ছে হার্জ। এটার মানে কি? কোনো তরঙ্গশীল বা কোনো কম্পিত বস্তু 1 সেকেন্ডে যতটা কম্পন দেয়, 1 সেকেন্ডে যতটা কম্পাঙ্ক মানে কম্পন হয়, সেটাই হচ্ছে কম্পাঙ্ক। একটা দোলন দিতে যে সময় লাগে, একটা সম্পূর্ণ দোলন দিতে যে সময় লাগে তার মানে তাকে বলা হয় দোলনকাল। এটার একক সেকেন্ড। 1 সেকেন্ডে কোনো তরঙ্গ স্থিত বস্তু যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে 1 সেকেন্ডে, সেটা হচ্ছে তরঙ্গ বেগ, এটাকে মিটার পার সেকেন্ড বলা হয়। আর একটা সম্পূর্ণ কম্পন দিয়ে যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে ল্যামডা, এবং সেই ল্যামডার একক হচ্ছে মিটার। তো এফ ল্যামডা ভিটি, এটাই তো এখানকার কনসেপ্ট, এটাই তো কনসেপ্ট। তাহলে এই জায়গাটার মধ্যে একটু ভাবো যে একটা তরঙ্গ স্থিত বস্তু, একটা তরঙ্গ এখান থেকে এখানে আসছে, তাহলে মানে সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে একটা দোলন দিতে যে সময় লাগে, তাকে কি বলে? একটা দোলন দিতে দোলনকাল, একটা দোলন দিতে। তাহলে এইটা একটা দোলন, তাহলে এই একটা দোলন দিতে কত সময় লাগছে? টি সেকেন্ড। সেই টি হচ্ছে দোলনকাল, দোলনকালের সংজ্ঞা। তাহলে আমি যদি বলি টি সেকেন্ডে দেয় কয়টা দোলন? টি সেকেন্ডে দেয় একটা দোলন বা কম্পন। টি সেকেন্ডে দেয় একটা দোলন বা একটা কম্পন। অনেক সহজ। তাহলে 1 সেকেন্ডে কয়টা কম্পন দেয়? 1 সেকেন্ডে দিবে 1/t দোলন বা কম্পন। এইটাই হচ্ছে কম্পাঙ্ক এফ, এইটাই হচ্ছে এফ। এফ ইকুয়ালস টু কি? 1/t। এফ ইকুয়ালস টু 1/t। তাহলে এইটা হচ্ছে একটা বেসিক নলেজ, এটা একটা বেসিক নলেজ। টি সেকেন্ডে কত দোলন দেয়? টি সেকেন্ডে একটা কম্পন দেয়। আবার এই এতটুক যাইতে কত সময় লাগলো? টি সেকেন্ড। এই এতটুক যাইতে কত সময় লাগলো? টি সেকেন্ড। আর এই টি সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে? ল্যামডা। এইটাই তো। তাহলে আমি একটু আগে কি বললাম? টি সেকেন্ডে দেয় একটা দোলন, তাহলে 1 সেকেন্ডে কত দেয়? সেটা কম্পাঙ্কের সংজ্ঞা। আবার আমি যদি বলি টি সেকেন্ডে
অতিক্রান্ত দূরত্ব। এখন যদি আমি একটু দূরত্বের কনসেপ্টে যাই, টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ল্যামডা। টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ল্যামডা। ধরো এটা হচ্ছে কনসেপ্ট। তো টি সেকেন্ডে দেয় একটা দোলন, আবার টি সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব ল্যামডা। তো এইটাই তো। তাহলে এক সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত? ল্যামডা বাই টি। ল্যামডা ল্যামডা ডিভাইডেড বাই টি। তো এক সেকেন্ডে যত দূরত্ব যায় সেটাই তো তরঙ্গের বেগ, সেটাই তরঙ্গের বেগ না? তাহলে সুতরাং আমি কি বলতে পারি? সুতরাং আমি বলতে পারি তরঙ্গ বেগ ভি ইকুয়ালস টু ল্যামডা বাই টি। তো এটাই তো ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। কিভাবে? তো 1/t মানে এফ না? 1/t মানে তো এফ। তাহলে এখানে দেখো, তাহলে এখানে আমি কি বলতে পারি? এখানে বলতে পারি ল্যামডা ইন্টু 1/t। তো ল্যামডা বাই টি মানেই তো ল্যামডা ইন্টু 1/t। কথা কি ক্লিয়ার? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নেই। তাহলে কি দাঁড়াচ্ছে? এইখানে দাঁড়াচ্ছে এফ ল্যামডা, মানে ল্যামডা ইন্টু এফ মানেই তো এফ ল্যামডা। ল্যামডা ইন্টু এফ মানেই তো এফ ল্যামডা। তো এই যে এফ ল্যামডা, সুতরাং সুতরাং ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। এই হচ্ছে সূত্রের সম্পর্ক। এই একটা জিনিস আর এই আর একটা জিনিস। তো তোমরা, আমি যখন একটু পরে এখন অঙ্ক করা শুরু করব, তখন যেন তোমাদের একটু ক্লিয়ার মেসেজ থাকে যে হ্যাঁ আমি কি করতেছি, কেন করতেছি। 100 MCQ মুখস্থ করা আমাদের টার্গেট না। ফিজিক্স মুখস্থ করে হয় না। জাস্ট এটা কিভাবে পড়তে হয় তার একটা নমুনা আমি তোমাদেরকে দেখাই দিব। দেখাই দিব। আরেকটা কনসেপ্ট আছে শব্দের ক্ষেত্রে, প্রতিধ্বনির ক্ষেত্রে। একটা জিনিস মাথায় রেখো, হ্যাঁ? মাথায় তো অনেক জিনিস রাখবে, একটা জিনিসের কথা বলতেছি। আসলে একটা জিনিস তো তোমরা মাথায় রাখো না, তোমাদের অনেকগুলো জিনিস মাথায় রাখতে হয়। সেটা হচ্ছে যে এই কনসেপ্টটা, যে হ্যাঁ এই ইয়ের সামনে দাঁড়াইয়া কেউ একজন চিল্লান দিল, এরকম অঙ্ক তোমরা করছো? যে পাহাড়ের সামনে দাঁড়ায় অঙ্ক মানে শব্দ করলো, অথবা কোনো প্রতিফলকের সামনে দাঁড়ায় কোনো শব্দ করলো, তাহলে এই শব্দটা উৎপন্ন করলে এটা এই পর্যন্ত তো যাবে, তারপর যাওয়ার পর আবার এখান থেকে ফিরে আসবে। তাহলে আমি যদি কনসেপচুয়ালি এটা ঠান্ডা মাথায় ভাবি যে এই বস্তুর দূরত্ব বা এই বস্তু যেখানে আছে সেখান থেকে এটার যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটুকু কত? এই ডিস্টেন্সটুকু হচ্ছে ডি। তাহলে এইটা যদি ডি হয়, শব্দ আসছে এবং গেছে দুইবার, তাহলে 2D হবে। তাহলে শব্দের বেগ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এখন ওই অতিক্রান্ত দূরত্ব কত সেটাও বের করা লাগবে, সময় যদি দেওয়া থাকে তাও বের করতে পারবো। আর ভি এর মান নির্ভর করতেছে তাপমাত্রার উপরে। আর সেখানে সূত্রটা কি? ভি ডিপেন্ড করতেছে তাপমাত্রার কেলভিন স্কেলের বর্গমূলের উপরে। এটা কেলভিন স্কেল হইতে হবে, এটা মাথায় রেখো। তাহলে শব্দের বেগ হচ্ছে v2 ডিভাইডেড বাই v1 ইকুয়ালস টু √T2 ডিভাইডেড বাই T1। তোমরা অনেক ক্ষেত্রে এই সূত্রটাকে একটু প্যাচ লাগাই ফেলো, কিন্তু টেনশনের কোনো কারণ নাই। একবার প্র্যাকটিস করে মনের মধ্যে ঢুকাই নিলে আর কোনো সমস্যা হবে না। তাহলে v2 বাই v1 ইকুয়ালস টু √T2 বাই T1 যদি হয়ে থাকে, তাহলে মাথায় রাখতে হবে v2 হচ্ছে √T2 ডিভাইডেড বাই T1 ইন্টু v1। এখন এই টিটা কিন্তু কেলভিন স্কেলে, এটা কেলভিন স্কেলে, আর v1টা হচ্ছে 0°C তাপমাত্রায় শব্দের বেগ। তাহলে এই যে v1, এটা হচ্ছে 0°C তাপমাত্রায় শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, আছে? কোনো সন্দেহ নাই। এইগুলো এক কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট হচ্ছে শব্দের তরঙ্গের ক্ষেত্রে এইটা একটু মাথায় রাখো। সেটা হচ্ছে আমরা বলি ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। কথা কিন্তু ঠিক আছে, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। এখন প্রশ্ন হচ্ছে স্যার ভি এফ ল্যামডার একটু কনসেপ্ট বলেন। মাধ্যম একই থাকলে, মাধ্যম একই, তাহলে প্লিজ এটা মাথায় রাখবা, শব্দের বেগ সমান থাকবে। মাধ্যম এক থাকলে শব্দের বেগ সমান থাকবে, এটা হচ্ছে প্রথম কনসেপ্ট। আর উৎস যদি এক থাকে, উৎস একই, মানে শব্দটা উৎপন্ন হয়েছে যেখান থেকে, অর্থাৎ সুর শলাকা বা টিউনিং ফর্ক যদি একটা থাকে, তাহলে কম্পাঙ্ক একই হবে। তাহলে এখানে কম্পাঙ্ক একই থাকবে।
এইটা হচ্ছে তোমার প্রথম ধারণা। তো এখন যদি আমি এইটা বলি যে স্যার যদি এফ সেম থাকে তাহলে এফ এর মান, তাহলে F1 ইকুয়ালস টু হচ্ছে V1 ল্যামডা 1। আবার যদি স্যার F2 তাহলে V2 ল্যামডা 2। ঠিক আছে, তাহলে ল্যামডার সাথে এফ এর সম্পর্কটা হচ্ছে উল্টা। ল্যামডার সাথে ভি যদি সেম থাকে, এই ঘটনাটা কোথায় ঘটবে? এই ঘটনাটা ঘটবে একই মাধ্যমে। এই ঘটনাটা ঘটবে একই মাধ্যমে। তাহলে একই মাধ্যমে কি ঘটতে পারে? একই মাধ্যমে ল্যামডার মান বেশি হইলে এফ এর মান কম হবে, আর একই মাধ্যমে ল্যামডার মান কম হলে এফ এর মান বেশি হবে। খুব সহজ জিনিস। এখন আমি বলছি খুব সহজ জিনিস বিকজ আমি প্র্যাকটিস করছি। তুমি প্র্যাকটিস করছো কিনা এটা তোমার মনকে জিজ্ঞেস করো যে তুমি প্র্যাকটিস করছো কিনা, তাহলে তোমার কাছে এগুলা কোনো ব্যাপারই হবে না, এগুলা কোনো ব্যাপার হবে না। দেখো প্রথম 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 যেই প্রশ্নটা সেটা হচ্ছে আজকের যে 100 এমসিকিউ করাবো তার 1 নম্বর এমসিকিউ। এটা বরিশাল বোর্ড 2022 আসছে। আমি এটা যে কোনো টেস্ট পেপার বা একাধিক টেস্ট পেপার মিলে আমার স্লাইড ডিজাইনার এটা বানাই দিছে। আমি জানি যে ও আমাকে 100 এমসিকিউ দিয়ে, আমি এখন করা শুরু করছি কারণ আমিও জানি না এখানে কি এমসিকিউ আছে। সো আমার ভুল হইতে পারে, বাট আমি আমার সর্বোচ্চ মেধাটুকু দিয়ে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব তোমাদেরকে এমসিকিউগুলো নিজে নিজে করে প্র্যাকটিস করার, বিকজ এটা হিউম্যান ব্রেন, আই এম নট এ রোবট। চেষ্টা করতেছি যে কি অবস্থা, কোন সম্পর্ক সঠিক। এই যে সম্পর্ক সঠিক বলে যে 4টা সম্পর্ক লেখা দিছে, এইটার দিকে তাকাইয়া তুমি পরীক্ষার হলে যখন একটা নার্ভাস সিচুয়েশন থাকবে ওই সময় তুমি ম্যাথ করতেছো। সো ইটস ইম্পর্ট্যান্ট টু প্রেশারাইজ, টু সিম্পলিফাই ইউর প্রেশার। সো পরীক্ষার হলটা তো একটু ডিফারেন্ট জিনিস। এটা আমার সামনে তুমি এখন ভিডিওটা দেখতেছো বলে ইজি লাগতেছে, পরীক্ষার হলে ইজি নাও লাগতে পারে। তো এখানে একটু তাকাই দেখি। আমরা জানি সূত্রগুলোর চেহারা দেখো, ওই যে প্রথম যে লিখছি এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, এইটাই সূত্র। প্রথমে দেখে বুঝছো, আবার তুমি বলতে পারো যে এস কি, আবার স্যার এস মানে হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন বা স্ট্যাটিক ফোর্স। এই এস এটা হচ্ছে স্ট্যাটিক, শব্দটা হচ্ছে স্ট্যাটিক। আচ্ছা, 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। আমরা বাকি সূত্রগুলোর ক্ষেত্রে কি কি জানি? আমরা জানি হচ্ছে 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f। তাহলে এইটা যদি 2 নাম্বার সূত্র হয়ে থাকে, কোনোভাবেই এটা হচ্ছে না, তাহলে প্রথমটা মাইনাস হবে না। আমরা অফকোর্স তৃতীয় ক্ষেত্রে জানি যে টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার L/g। তো এখানে g/l আছে, আমি সুন্দর মতো দেখলাম এটা হচ্ছে না। অ্যান্ড চতুর্থ সূত্রটা হচ্ছে ওই v ইকুয়ালস টু এফ ল্যামডা। তো এফ যদি হইতে হয় তাহলে অফকোর্স v/λ হইতে হবে, সেই হিসাবে 4 নাম্বারটাও রাইট না। পরীক্ষার হলে আসলে মাথাটা ঠান্ডা করে, এবার তোমরা যখন আমার এই ক্লাসটা করতেছো নিচে দেখো ডেসক্রিপশন বক্সে স্লাইডে লিঙ্ক দেওয়া আছে, তোমরা স্লাইড দেখে নিতে পারো, নো ইস্যুস। পেন্ডুলাম, পেন্ডুলাম শব্দটার মানে হচ্ছে দোলক। এই পেন্ডুলাম এই শব্দটার মানে হচ্ছে দোলক। তাহলে দোলনকাল কত? 1.9 সেকেন্ড। এইটার মানে কি? এইটার মানে হচ্ছে টি। সুতার দৈর্ঘ্য জিজ্ঞেস করছে, তাহলে নিশ্চিত টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার L/g। এখন পরীক্ষার হলে তো তোমার এত লেখার সময় নেই, আছে তো তোমাকে একটু স্পিডি এবং শর্টকাট মারতে হবে এমসিকিউতে। তাহলে এখানে সূত্র অনুসারে কি হবে? টি স্কোয়ার ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার L/g। তাহলে আমাকে চাইছে তো এল, তাহলে এল চাইলে এল এর সাথে 4 পাই স্কোয়ার গুণ। তাহলে আমি যদি একবারে এল নিয়ে আসি, এই কনভার্সনটা একটু মাথায় রাখো, তাহলে নিচে 4 পাই স্কোয়ার হবে, কারণ 4 পাই স্কোয়ারের সাথে এল গুণ। তোমরা পরীক্ষার হলে ঢোকার আগে এই কনভার্সনগুলো নিজের হাতে করে নিও। তাহলে এটা হচ্ছে জি টি স্কোয়ার। তাহলে এই যে জি এর মান, এটা যে 9.8 আমরা জানি, আর এই যে টি 1.9 হোল স্কোয়ার, 1.9 হোল স্কোয়ার, একটা ক্যালকুলেটর লাগবে। আর 4 ইন্টু 3.1416 হোল স্কোয়ার, এটাই তো। এই ক্যালকুলেশনটা করতে তোমার যতক্ষণ লাগবে, এই পরীক্ষার হলে কোয়েশ্চেনটার অ্যান্সার করতে ঠিক ততক্ষণই লাগবে। তাহলে 9.8 ইন্টু 1.9 স্কোয়ার, তাহলে 35.378 ডিভাইডেড বাই
4 × 3.1416 হোল স্কোয়ার, এটা কত? 0.89, তো একটু মজার ব্যাপার 0.896 এই অ্যান্সারটা কিন্তু মিটারে আসছে, ইজ নট সেন্টিমিটার, বাট তুমি কোয়েশ্চেনে দেখো প্রায় সেন্টিমিটার, তাহলে এটাকে 100 দিয়ে গুণ করতে হবে, তো 100 দিয়ে গুণ করলে 89.6 সেন্টিমিটার হবে অলমোস্ট। তাহলে রাইট অ্যান্সার অবশ্যই অবশ্যই এটাই তো। তো আমি চেষ্টা করতেছি, তোমরা আমার সাথে দেখো, মাত্র 2টা এমসিকিউ আছে আর মাত্র 98টা এমসিকিউ বাকি। পরেরটা, এবার স্প্রিং, তাহলে সূত্রটা হচ্ছে টি ইকুয়ালস টু 2π√m ডিভাইডেড বাই কে। এটাই তো হওয়ার কথা, চাইছে কি দোলনকাল দিয়ে দিছে, তাহলে এইখানে দোলনকাল যে দিয়ে দিল টি ইকুয়ালস টু কয় সেকেন্ড দেওয়া? 2 সেকেন্ড। তো এই যে স্প্রিং ধ্রুবক, এই কে এর মান তো দেওয়া, তাহলে এই 5 নিউটন পার মিটার এইটা কে এর ভ্যালু। তাহলে জিজ্ঞেস করছে কত ভরের বস্তু, তাহলে অফকোর্স কোয়েশ্চেনটা হচ্ছে এম এর ভ্যালু কত। সেম আমরা একটু আগে এল এর ভ্যালু চিন্তা করছি, তাহলে আমি উভয় পক্ষকে বর্গ করলে বিষয়টা এই রকম আসে। তাহলে অবশ্যই এম এর ভ্যালু বের করতে গেলে উপরে কে টি স্কোয়ার ডিভাইডেড বাই 4π², কে টি স্কোয়ার ডিভাইডেড বাই 4π², তাহলে কে টি স্কোয়ার ডিভাইডেড বাই 4π² যদি হয়, খেলা কোথায় ঘটবে? এই কে এর ভ্যালু হচ্ছে 5 আর টি এর ভ্যালু হচ্ছে 2, তাহলে কে টি স্কোয়ার মানে 5 × 2 স্কোয়ার, নিচে 4 × π², তাহলে নিশ্চিতভাবে বলা যায় এইটা কাটা, তাহলে 5কে π² দিয়ে ভাগ করতে হবে, 5কে 3.1416 এর স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, 0.506 কেজি, তাহলে এইটা হচ্ছে 0.506 কেজি, অবশ্যই অ্যান্সার এটা হবে। তাহলে এই যে আমি ম্যাথটুকু করলাম, এইটুকু ম্যাথ 25 মিনিটে 25টা এমসিকিউ করার সময় করা লাগবে। এবার এই যে একটা 30 গ্রাম ভরের একটা কি ঝুলাই দেওয়া হয়েছে, 30 গ্রাম ভরের একটা ইটের টুকরা, এই ভর কি আসলে কোনো ম্যাটার করে দোলনকালের ক্ষেত্রে? না, ম্যাটার করে না। তাহলে সূত্রটা হচ্ছে টি ইকুয়ালস টু 2π√L/g। তাহলে ওই যে 1 মিটার লম্বা, এই 1 মিটার হচ্ছে এইটা। তাহলে ভেরি সিম্পলি আমরা এখানে কোনো বর্গ করার দরকার নাই, আমার কাছে দোলনকাল জিজ্ঞেস করছে, তাহলে টি ইকুয়ালস টু 2π√1/9.8, এইটাই। তাহলে 1/9.8, এটা √1/9.8, এটা √ করলে আসে 0.31 ইন্টু 2π শিফট পাই, একদম কাটা 2.007, তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে 2 সেকেন্ড। তাহলে এইখানে হচ্ছে 2 সেকেন্ড। সহজ না? এইরকম প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসবে দেখো, এবং এইরকম প্রশ্নই দেখো বরিশাল 24 আসছে এবং আসতে থাকবে এরকম অঙ্ক। কোন তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না? মাধ্যমের চিন্তা করলে তরঙ্গ কয় রকম জানো? মাধ্যম ভেদে তরঙ্গ হচ্ছে 2 রকম, এক যান্ত্রিক তরঙ্গ, আরেকটা হচ্ছে তাড়িৎ চৌম্বক তরঙ্গ। তাহলে এইটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, আরেকটা হচ্ছে তাড়িৎ চৌম্বক তরঙ্গ, তাড়িৎ চৌম্বক। তাহলে তাড়িৎ চৌম্বক তরঙ্গ কোনটা? যেটার জন্য আসলে মাধ্যম দরকার হয় না, যার জন্য মাধ্যম দরকার হয় তাকে বলা হয় যান্ত্রিক তরঙ্গ। তাহলে তাড়িৎ চৌম্বক তরঙ্গ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বাকিগুলোর ক্ষেত্রে মাধ্যম লাগবে। চাঁদে অভিকর্ষ ত্বরণ, খুব মজার একটা প্রশ্ন। চাঁদে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণে 1/6। এখন এটা নিয়ে তুমি একটু চিন্তা করো না, 1/6 মানে হচ্ছে চাঁদের অভিকর্ষ ত্বরণ। তাহলে চাঁদকে আমি ইংলিশে মুন বলি, তাহলে জি এর মুন মানে মুনে জি ইকুয়ালস টু চাঁদে যে জি মানে পৃথিবীতে যে জি মানে আর্থ, এইটার 6/1 এটাই তো প্রশ্ন করছে। দোলনকাল কত গুণ বৃদ্ধি পাবে? মজার প্রশ্ন, খুবই মজার প্রশ্ন। তাহলে জি কমে গেলে আমরা কি জানি? জি এর সাথে টি ইজ প্রপোর্শনাল টু
1/√জি, 1/√জি। এত কষ্টই করার দরকার নেই। বিষয়টা এরকম না, t √L/জি, তো t √1/জি, তাহলে 1/6 হইলে, তো জি যদি 1/6 হয়, তাহলে বিষয়টা এরকম। যদি কঠিন করে আমি চিন্তা করি যে চাঁদের টি ডিভাইডেড বাই পৃথিবীর টি, এম মানে কি? এম মানে হচ্ছে মুন, এম মানে হচ্ছে মুন, আর ই মানে হচ্ছে আর্থ, এটাই তো। তাহলে বিষয়টা এরকম, তাহলে চাঁদে কি হবে, মানে পৃথিবীতে, মুনে, মুনে কি হবে? 2π√L/জি/এম। তো জি এম চাঁদে, তো চাঁদের জি এমটা কত? জি এম হচ্ছে পৃথিবীর ষষ্ঠাংশ ডিভাইডেড বাই 2π, মজা না? দেখো মজা না? t = 2π√L/জি। তো ই ফর ই, আর এম মানে হচ্ছে জি এর 6, এই যে এইটা, এই যে বসায় দিছি। তাহলে ভেরি সিম্পলি আমি এই 2π কাটা, উপরে √L কাটা, তো উপরে কত? GE/6, উপরে হচ্ছে 6, তাহলে টি এম আর টি হিসাব করলে এটার কয় গুণ বাড়বে? তাহলে দেখি বিষয়টা কেমন দাঁড়াইলো। এটা একটু জটিল করে করতেছি, ওখানে সহজ করে দেওয়া আছে। তাহলে এই টি এম আর টি হিসাব করলে উপরে হবে √, কাটা, তাহলে √, খেয়াল করছো এখানে কত? 1/জি, এখানে হচ্ছে 6√6/জি, আর নিচে হচ্ছে √1/জি। এখন আমি যদি রুট কেটে দিই বোথ সাইড থেকে, তাহলে উপরে থাকতেছে 6/জি, আর উপরে থাকতেছে GE/1। তাহলে জি কাটা, তার মানে হচ্ছে এটা √6 হবে, অ্যাকচুয়ালি √6 হবে, মানে সব √6 হবে। √, তো আছে এখানে, হ্যাঁ। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? √6 হবে। তাহলে এই √6 কত? আর √5 হচ্ছে, কারণ √6 আছে, তাহলে √6 হচ্ছে অ্যারাউন্ড 2.449, মানে 2.45। তার মানে চাঁদের দোলনকাল পৃথিবীর দোলনকালের 6, মানে √6 গুণ, ওই যে √6। তাহলে কি হবে? এই যে টি ইজ প্রপোর্শনাল টু, মানে এটা হবে উল্টে যাবে আর কি, √GM/6, তাহলে √6 হবে, √6 গুণ হবে 2.45, তাহলে এখানে হচ্ছে 2.45। আমি একটু একটু তাড়াতাড়ি করছি, তুমিও একটু করার চেষ্টা করো, সহজ, কঠিন না, ঠিক আছে? আর মাত্র 93টা এমসিকিউ আছে। কোন বস্তু 5 সেকেন্ডে 100 পূর্ণ স্পন্দন, তো একটা বস্তু যদি 5 সেকেন্ডে 100 দেয়, তো 1 সেকেন্ডে কত দিবে? 20। 1 সেকেন্ডে 20, তো কম্পাঙ্ক 20 হার্জ, মানে এটার জন্য কোনো ম্যাথই করা লাগবে না, কোনো ম্যাথ করা লাগবে না। কম্পাঙ্ক চাইছে, তাহলে কম্পাঙ্ক হচ্ছে 5 সেকেন্ডে 100, 5 সেকেন্ডে 100। তা কোনো একটা বস্তুর কম্পন যদি 5 সেকেন্ডে 100 হয়, তো 1 সেকেন্ডে 100/5, মানে এখানে কোনো ম্যাথ করারই দরকার নেই, 20 হার্জ। সেকেন্ডে 20টা দেয় কম্পন, তাহলে 20 হার্জ। আবার সম্পর্ক সঠিক। আচ্ছা, এখানে সম্ভবত একটা এল আসবে, এখানে সম্ভবত একটা এল আসবে, কেন? কারণ হ্যাঁ, ঢাকা বোর্ড 25, দেখো সেম কোয়েশ্চেন, ময়মনসিংহ বোর্ড, দিনাজপুর বোর্ড 24-এ যেটা আসছে সেইটাই ঢাকা বোর্ড 25-এ আসছে। তোমাদের 26-এর কোয়েশ্চেন অফকোর্স কোনো না কোনোভাবে কোনো না কোনো বোর্ড থেকে আসবে, কমন কোয়েশ্চেন। তো আলফা বিটা গামার কনসেপ্ট হচ্ছে ষষ্ঠ অধ্যায়ে। ষষ্ঠ অধ্যায়ে কী ছিল? ষষ্ঠ অধ্যায়ে প্রথম কনসেপ্টটা ছিল এরকম যে আলফাকে 3 দিয়ে গুণ করলে গামা হয়, আবার আলফাকে 2 দিয়ে গুণ করলে বিটা হয়। এটা আবার তোমরা পারবা না, এসএসসি 26 পারবা না, কারণ তোমরা তাপ পড়ো নাই। তাহলে এখানে 3 আলফা সমান গামা, 2 আলফা সমান বিটা। এখন যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে 6 আলফা সমান 2 গামা, 6 আলফা। আবার এইখানে যদি 3 দিয়ে গুণ করি, 6 আলফা সমান 3 বিটা। তাহলে এইটাও 6 আলফা, এইটাও 6 আলফা, তাহলে 6 আলফা সমান 3 বিটা, এইটাই সমান 2 গামা। তাহলে এইখানে আমি একটা সমীকরণ পাইলাম, যেই সমীকরণটা এইটার সাথে মিলতেছে না,
তাহলে এটা চলবে না। আবার কিউ ইকুয়ালস টু এম এস ডেল টি, এটাও ষষ্ঠ অধ্যায়ের কনসেপ্ট, এটা আবার তোমার সিলেবাসে নাই। তো কিউ ইকুয়ালস টু এম এস ডেল টি, এটা তোমাদের সিলেবাসে নাই। আবার এই আপেক্ষিক রোধের যে সূত্রটা, এটা চলতরিতে আছে, সেই চলতরিতের সূত্রটা হচ্ছে আর ইকুয়ালস টু রো এল বাই এ। তো রো এর সাথে এরও গুণ হয় না, একটা সূত্রটা হচ্ছে এরকম হবে যে রো এল ইকুয়ালস টু আর এ। তো এখানে আসলে উল্টায় দিছে, সুতরাং এইটাও হচ্ছে না, এইটাও হচ্ছে না, এইটাও হচ্ছে না, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এইটা। কেন? কারণ আমরা একটু আগে করছি যে টি একটু আগে করলাম না, যে টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি। তাহলে আমি স্কোয়ার করলে টি স্কোয়ার হচ্ছে 4 পাই স্কোয়ার এল বাই জি। এখন জি টি স্কোয়ার হচ্ছে 4 পাই স্কোয়ার এল, অর্থাৎ এই জি এর সাথে টি এর স্কোয়ারের গুণ হচ্ছে আর 4 পাই স্কোয়ারের সাথে এল গুণ হচ্ছে। খুব ইজিলি আমরা বুঝতে পারলাম জিটি স্কোয়ার ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার এল, এইটাই হচ্ছে সম্পর্ক। কেন যেন মনে হচ্ছে এবার এই সম্পর্ক নিয়ে ম্যাথ আসবে। দেখো, স্প্রিং ধ্রুবকের একক আমরা কি জানি? আমরা জানি এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। এই মাইনাসটা কি বোঝায়? এই মাইনাসটা প্রত্যয়নী বোঝায়। তাহলে কে মাইনাস বাদ দিলাম, চিহ্নটা এখানে ফ্যাক্টর না, এফ আই এক্স। তাহলে এফ মানে হচ্ছে বল, বলের একক হচ্ছে নিউটন, আর স্মরণের একক হচ্ছে মিটার। তাহলে অ্যাকর্ডিংলি এখানে উত্তর হওয়া উচিত ছিল নিউটন পার মিটার, কিন্তু এরকম তো এখানে নাই, নিউটন পার মিটার স্কোয়ার এখানে হবে না, তাহলে এখানে নিশ্চিত জুল জাতীয় কিছু একটা হবে। তো জুল কিসের একক? শক্তির একক, কাজের একক। তো কাজের একক যে জুল, আমরা ছোটবেলায় কি পড়েছিলাম? যে কাজ সমান বল ইনটু স্মরণ, বলের দিকে স্মরণ। তাহলে এই যে কাজের একক জুল, এটা হচ্ছে বলের একক নিউটন ইনটু মিটার। তাহলে আমি এইটারে যদি একটু ঘটনা ঘটাই, যে উপরে নিউটন আছে, নিচেও মিটার আছে, কথা ঠিক আছে। এখন যদি আমি এটারে মিটার দিয়ে গুণ করি, তাহলে আমি এটারও মিটার দিয়ে গুণ করলাম, একই জিনিস, কাটাকাটি হয়ে সমান হবে। কিন্তু এখানে একটা গেম হচ্ছে নিউটন মিটার গুণ করলে হয় জুল। তাহলে আমি এখানে একটু আস্তে করে জুল লেখা দিলাম, আর নিচে মিটার গুণ করলে হয় মিটার স্কোয়ার। তাহলে এখানে আমি সুন্দর করে বোঝার চেষ্টা করলাম এটা জুল পার মিটার স্কোয়ার। তাহলে যে জিনিসটা নিউটন পার মিটার, ওই জিনিসটাই জুল পার মিটার স্কোয়ার। তাহলে এখানে সম্পর্ক হচ্ছে কোনটা? জুল পার মিটার স্কোয়ার। এখানে সম্পর্ক হচ্ছে জুল পার মিটার স্কোয়ার। সহজ না? একটু দেখো, মানে এই জাতীয় প্রশ্নগুলাই আসবে। মাশাআল্লাহ, আমরা 10 নম্বর এমসিকিউতে আসছি। শব্দ তরঙ্গের দিক এবং কম্পনের মধ্যবর্তী কোণ, এটা আবার কেমন কথা? এটা তো দুইটাই হইতে পারে। কেন? কারণ হইল, আমি যদি বলি যে এখানে একটা তরঙ্গ এইভাবে যাচ্ছে, তাহলে তরঙ্গের দিকের সাথে তরঙ্গের কণাগুলো আছে হচ্ছে 90 ডিগ্রি কোণে। কয় ডিগ্রি? 90 ডিগ্রি। কিন্তু আমি যদি বলতাম যে এখানে হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গের বিষয়টা হবে একবার সংকোচন, একবার প্রসারণ। তাহলে এখানে তরঙ্গের দিকের সাথে তরঙ্গের কণাগুলো কাঁপতেছে হচ্ছে 0 ডিগ্রি কোণে। তাহলে এখন আমি কোনটা ধরবো? এইটা হচ্ছে 0 ডিগ্রি, এইটা হচ্ছে 90 ডিগ্রি। দুইটাই রাইট। এখানে আমাকে কোনো তরঙ্গের কথা বলে নাই, কিছু একটা এখানে মিস্টেক হয়েছে। তার মানে এখানে যদি আমারে বলতো যে অনুদৈর্ঘ্য তরঙ্গ, তাহলে আমার এখানে উত্তরটা কি হইতো? 0 ডিগ্রি। উত্তরটা 0 ডিগ্রি হইতো। আরে কি দুষ্টামি! 0 ডিগ্রি হইতো, আবার 90 ডিগ্রিও হইতো যদি আমাকে বলে দিত কোন তরঙ্গ। তাহলে আমি একটু কনফার্ম এখানে হালকা করে একটু লেখা রাখি যে 0 ডিগ্রি হচ্ছে কোন ক্ষেত্রে? অনুদৈর্ঘ্যে।
অনুদৈর্ঘ্য, এইটার আরেক নাম হচ্ছে লম্বিক তরঙ্গ। আবার 90 ডিগ্রি হইতো যদি সেটা হয়তো অনুপ্রস্থ, অনুপ্রস্থ। তাহলে দুইটাই সঠিক। আচ্ছা, নিচের কোনটা অনুদৈর্ঘ্য? অনুদৈর্ঘ্য অবশ্যই শব্দ তরঙ্গ, কোনো কথা নাই, শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গ। তোমরা অবশ্যই এইটা মাথায় একটু ঢুকায় নাও, শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গ, শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গ। এবং এইটারই আরেক নাম যান্ত্রিক তরঙ্গ। কেন? কারণ মাধ্যম লাগবে। তুমি তখনই কোন একটা কিছুকে যান্ত্রিক বলবা যখন ওর মাধ্যম প্রয়োজন, যখন ওর মাধ্যম প্রয়োজন। আচ্ছা, শব্দ তরঙ্গ বলবা, দেখো। আচ্ছা, ওকে, এবার এবার আসি পরেরটা। তাহলে এখানে অ্যান্সার কি হবে? ও আচ্ছা, আমাদের 11 নম্বর শেষ। 12 নম্বর, দুইটি সুর শলাকার কম্পাঙ্ক 200 হার্জ ও 800 হার্জ। এই কনসেপ্টটা এসে দেখো, দুইটা সুর শলাকা, সুর শলাকা কয়টা? দুইটা, তার মানে একটা টিউনিং। আচ্ছা, তোমরা সুর শলাকা চিনো তো? সুর শলাকা চিনো তো? আচ্ছা, এটা কি নোটতেই আছে? সুর শলাকার চেহারাটা একটু তোমাদেরকে দেখাই। সো তোমরা নর্মালি যদি একটু লেখো টিউনিং ফর্ক, এটা জাস্ট চিনো, তোমরা হয়তো চিনো। এই সুর শলাকা হচ্ছে এই যে এরকম, এই যে এটা হচ্ছে সুর শলাকা, এটারে বাড়ি মারলে এটা আওয়াজ হয়। তো ওরে আমি একটু তোমাদের সামনে একটু প্রেজেন্ট করলাম যে এইটা হচ্ছে এইরকম, এটা হচ্ছে সুর শলাকা। তো ওরা একটু এখানে আনলাম। তাহলে একটার কম্পাঙ্ক হচ্ছে 200 হার্জ, আরেকটার কম্পাঙ্ক 800 হার্জ। শলাকা দুইটি হতে প্রাপ্ত তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? নিশ্চিতভাবে দুইটা টিউনিং ফর্ক, তাহলে উৎস আলাদা, কম্পাঙ্ক আলাদা। তাহলে এখানে কনসেপ্ট হচ্ছে উৎস আলাদা, উৎস আলাদা। হ্যাঁ, তাহলে তাহলে উৎস আলাদা হইলে কম্পাঙ্কও আলাদা হবে, কম্পাঙ্ক আলাদা। উৎস আলাদা হইলে কম্পাঙ্ক আলাদা। তাহলে এখানে F1 F2, তাহলে F1 যদি F2 হয় তাহলে নিশ্চিতভাবে V সেম। তাহলে V যদি সেম হয় তাহলে F1 ল্যামডা 1, F2 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 ল্যামডা 2 সেম হবে, দুটা সেম। তাহলে সেম যদি হয় F1 বাই F2, তাহলে সরাসরি আমি যদি বলি F1 বাই F2 এটার অনুপাত ইকুয়ালস টু ল্যামডা 2 বাই ল্যামডা 1, তাহলে এটার উল্টা অনুপাত। তাহলে 200 দিয়ে ভাগ করলে এখানে আসে হচ্ছে 1:4। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত হবে 4:1। কনসেপ্টটা বুঝছো? মানে এটা 200/400 না, 200/800। তো 200/800 হলে এটা কত? 1/4। এটা 1/4 হলে ল্যামডা 1 আর 2 এর অনুপাত চাচ্ছে। তাহলে 200/800 হিসাবটা হচ্ছে উপরে 200 নিচে 800, তাহলে হিসাবটা হচ্ছে এটা 1/4। তাহলে 4 ল্যামডা 2, তাহলে ল্যামডা 1 বাই ল্যামডা 2 যদি উল্টাই তাহলে এখানে কি হবে? ল্যামডা 1 ল্যামডা 2 4/1 হবে, 4/1। তাহলে ঠিক এই কনসেপ্টে ল্যামডা 1 আর ল্যামডা 2 এর অনুপাত হচ্ছে 4:1। খুব মজার একটা জিনিস, এটা এত কিছু করা লাগে, আবার যে বোঝে সে ওই যে এরকম 1:4 দিয়ে 4:1 করে ফেলবে। তাহলে অ্যাকচুয়ালি প্রিন্সিপাল হচ্ছে এটা, মানে শর্টকাট করা। যেহেতু তোমাদের পরীক্ষায় এমসিকিউটা খুব শর্টলি, খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে হবে, ইজি না? দেখো, তরঙ্গে ভিন্ন ভিন্ন মাধ্যমে, তো যখন মাধ্যম ভিন্ন, একটা সিম্পল হিসাব আমি একবার তোমাদের মাথায় যে জিনিসটা দিতে চাচ্ছি, এটা তোমাদের ইন্টারে গিয়েও কাজে লাগবে। মাধ্যম ভিন্ন, এইটার মানে হচ্ছে বেগ ভিন্ন, কোনো কথা নাই। মাধ্যম ভিন্ন মানে বেগ ভিন্ন, তাহলে এটা হচ্ছে তরঙ্গ বেগ চেঞ্জ হবে। দেখো কত জায়গায় আসছে প্রশ্নটা। 2 কিলোহার্জ, কিলো দেখার সাথে সাথে তোমার মনে একটা জিনিস আসবে, সেটা হচ্ছে এটা 2000 হার্জ। তার মানে এত বেগে, তার মানে ভি হচ্ছে 5130 মিটার পার সেকেন্ড। তরঙ্গ দৈর্ঘ্য সিম্পল, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, ইজি।
তাহলে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, কি চাইছে? তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তাহলে এটা অফকোর্স ভি বাই এফ হবে। 5130কে 2000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 5/2 হইলে এটা 2.5 হইতো, মানে 5-এর অর্ধেক হচ্ছে আড়াই, তো একটু 5-এর বেশি আছে মানে আড়াইয়ের বেশি হবে, তাহলে এটা 2.57 হবে। এমনি করে দিলাম আর কি, এটা তোমরাও পারো। কম্পাঙ্কের মাত্রা, কম্পাঙ্ক এটাকে এফ দিয়ে প্রকাশ করা হয়। এফ হচ্ছে 1/t, টি মানে হচ্ছে সময়, 1 বাই মানে পার সেকেন্ড, তাহলে একক হচ্ছে পার সেকেন্ড, যেটাকে হার্জ বলে, বানানটা হচ্ছে HERTZ। কিন্তু এককের পর মাত্রা যদি আসি, মাত্রা, তাহলে মাত্রা হচ্ছে 1/t, হুইচ ইজ টি ইনভার্স। তাহলে এখানে মাত্রা টি ইনভার্স। ময়মনসিংহ বোর্ড 20। তরঙ্গ সঞ্চালনকারী কোন কণার পর্যায়কাল বৃদ্ধি পেলে কম্পাঙ্কের কি পরিবর্তন হবে? পর্যায়কালের সাথে কম্পাঙ্কের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। সোজা হিসাব, যদি টি বাড়ে, টি এর সাথে এফ এর সম্পর্কটা কি? উল্টা। টি বাড়লে সহজ হিসাব এফ কমবে, আর টি কমলে সহজ হিসাব এফ বাড়বে। তাহলে কোন কণার পর্যায়কাল বাড়ছে, তাহলে কম্পাঙ্ক অবশ্যই কমে যাবে। এই বিন্দু, আচ্ছা, এই যে দেখো, এই একটা প্রশ্ন, এটা মনে হয় অনেকবার তোমরা দেখছো, আমিও দেখছি কয়েকবার, যে বিস্তার, তরঙ্গের বিস্তারের বর্গের মানে আয়ের যে ভ্যালুটা, মানে শক্তির পরিমাণ বা ইন্টেন্সিটি, এটা হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক। তুমি এটা নর্মাল হিসাব করো। এই প্রশ্নটা কেমন হিসাব করবা? 50-এর পরে 100 হয়েছে, মানে এতে হচ্ছে 100 জুল, তাহলে ডিতে শক্তির পরিমাণ চেয়েছে, তাহলে আগে এর যেই বিস্তার এটা ছিল 50, 50-এর পর হয়েছে 100, তাহলে 100 সেন্টিমিটার বাড়ছে 50 সেন্টিমিটারে, তাহলে ডাবল হয়েছে। ডাবল হইলে এটা মানে শক্তিটা তার দ্বিগুণ মানে স্কোয়ার হবে, তার বর্গ হবে, তাহলে এটা কি হবে? 4 গুণ হবে। তা এইখানে ছিল 100 জুল, শক্তি ছিল 100 জুল, তাহলে এই 100 জুলের 4 গুণ হচ্ছে 400 জুল। আমি সিম্পলি বুঝাতে পারছি? মানে এখানে তুমি চিন্তা করো, আগে দূরত্ব ছিল 50, এরপর দূরত্ব বাড়ছে ডাবল, তাহলে এইখান থেকে যতটুকু এনার্জি ছিল 100 জুল, এখানে সাথে তার 2 স্কোয়ার বাড়বে, তাহলে এইটা হবে 100 ইন্টু ডাবলের বর্গ। কেন? কারণ 50 থেকে 100 ডাবল বাড়ছে। তরঙ্গ স্থিত দুটি সমদশা একেবারে সোজা কনসেপ্ট তোমাদেরকে আমি একটু আগে বুঝাই দিছি, যে স্যার তরঙ্গ স্থিত কণা, তার মানে তোমরা এটা জানো যে এটা ঘটনাটা ঘটবে এইরকম। তাহলে তরঙ্গ স্থিত দুইটা কণা হইল, এক এইটা আর একটা হচ্ছে এইটা, তাহলে এতটুক হচ্ছে ল্যামডা, এইটুক হচ্ছে ল্যামডা। তাহলে এই তরঙ্গস্থিত দুইটা কণার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা ল্যামডা হবে। খুব সহজ। দেখো এই প্রশ্ন ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড 25-এ আসছে, দুই বোর্ডে একই প্রশ্ন এবং একটা কমন প্রশ্ন, ইজি কোয়েশ্চেন। নির্দিষ্ট উৎস হতে সৃষ্ট শব্দ তরঙ্গের দৈর্ঘ্য কোন মাধ্যমে বেশি? তরঙ্গ দৈর্ঘ্য কোন মাধ্যমে বেশি? কি একটা প্রশ্ন। নির্দিষ্ট উৎস, তাইলে এফ সেম, তাহলে এফ হচ্ছে মানে এফ ল্যামডা, ভি ডিভাইড বাই ল্যামডা, তাহলে এফ তখনই বেশি হবে যার ভি বেশি। তো কোন মাধ্যমে ভি বেশি? শব্দের বেগ কোন মাধ্যমে বেশি? কঠিন মাধ্যমে বেশি। তাহলে কঠিন মাধ্যমে কোনটা? এটা লোহা, কারণ লোহা হচ্ছে ঘন। তাহলে এখানে সবচেয়ে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ যদি এইটা V1 হয়, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ যদি V2 হয়, তাহলে পানিতে শব্দের বেগ ধরলাম V3, আর লোহাতে শব্দের বেগ V4, তাহলে কাইন্ডলি এটা হবে V4 ইজ গ্রেটার দেন V3 ইজ গ্রেটার দেন V2 ইজ গ্রেটার দেন V1। পরপর দুটি তরঙ্গ শীর্ষ, তাহলে পরপর দুটি তরঙ্গের
পরপর দুটি তরঙ্গ শীর্ষ, এই তো। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা তরঙ্গ শীর্ষ, এটা তরঙ্গ শীর্ষ, দূরত্ব 2 সেন্টিমিটার। অ্যাবসলিউটলি ইজি। তার মানে হইল এখান থেকে এই পর্যন্ত 2 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 2। তাহলে এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এতটুক, অর্ধেক। এটা খুব কমন সেন্স। তাহলে এইটা হইল তরঙ্গ শীর্ষ, এটা হইল তরঙ্গ শীর্ষ, আর এটা হচ্ছে তরঙ্গ পাদ। পাদ মানে শব্দের মানে আবার তোমরা ওইটা মনে করো না, পাদ মানে হচ্ছে পাদদেশ, বেসমেন্ট। তাহলে পাদ, তাহলে এই পাদর যেই ডিস্টেন্স সেইটা হচ্ছে λ/2, আর এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স সেইটা হচ্ছে ল্যামডা। ইজি। তোমরা একেবারে যারা নতুন মনে করো যে পারো না, তারাও তো পারবা। 2 সেন্টিমিটার অর্ধেক কত? 1 সেন্টিমিটার। একটু ভাবো, চিন্তা করো, নাইলে হবে যশোর বোর্ড 19-এর কোশ্চেন হবে না। চিত্রানুসারে তরঙ্গটির কম্পাঙ্ক আমার কাছে এফ চাইছে, নিচে টাইম দেওয়া আছে। একটা দোলন সম্পন্ন করতে 2 সেকেন্ড লাগে। তাহলে 2 সেকেন্ডে দেয় একটা দোলন, 2 সেকেন্ডে দেয় একটা দোলন। তাহলে 1 সেকেন্ডে দিবে হাফটা দোলন। তাহলে হাফটা দোলন মানে 0.5 হার্টজ। 1 সেকেন্ডে যতটা কম্পন দিবে সেটাই কম্পাঙ্ক। তাহলে অ্যান্সার হচ্ছে 0.5 হার্টজ। বুঝো, চিন্তা করো। আমার ভুল হইলে আমাকে জানাইও, ভুল হইতে পারে আমার। আমি একটু স্পিড মারতেছি, জাস্ট মারে দিচ্ছি। এই বিন্দুতে শব্দ ফিরে আসতে কত সময় লাগবে একটু ভাবো। কত মিটার? 25 মিটার। ফিরে আসার ব্যাপার, ফিরে আসতে গেলে এখন এই 24 ডিগ্রিতে শব্দের বেগ লাগবে। তাহলে 24 ডিগ্রিতে শব্দের বেগ বের করতে গেলে এই √T2 / T1 × V1 রে তাড়াতাড়ি হিসাব করে ফেলাইতে হবে। কেমনে? তাহলে এটার হিসাবটা হচ্ছে এই √T2 হচ্ছে 24 + 273 / 0 + 273, ওই একই ইন্টু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ। তাহলে একটু ক্যালকুলেটর লাগবে। 24 + 273 / 273 অ্যান্সার ইন্টু 332 346.28। তাহলে এখানে হচ্ছে 346.3 মিটার পার সেকেন্ড। কথা ক্লিয়ার? এত বেগে ওকে ফিরে আসতে হবে, সময় চাইছে। তাহলে শব্দের বেগ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে সময় হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই বেগ। ইজি না? ইজি। তাহলে শব্দের বেগ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে সময় হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই বেগ। আপ ডাউন হচ্ছে 25 25 50। তাহলে 50কে শব্দের বেগ দিয়ে ভাগ করব। তো শব্দের বেগ কত? হ্যাঁ, 346.3। তাহলে 50 ডিভাইডেড বাই অ্যান্সার হচ্ছে 0.1443। তাহলে এটা হচ্ছে 0.1443 সেকেন্ড। ওকে। বাতাসে শব্দের বেগ 350। ভি অফ এ দেওয়া আছে 350 মিটার পার সেকেন্ড। বাতাসে যে শব্দ সৃষ্টি করে তার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 1250 সেন্টিমিটার। তার মানে নিশ্চিত এটা হচ্ছে 12.5 মিটার। এটা তরঙ্গ দৈর্ঘ্যের মান। অবশ্যই ল্যামডায় মিটার এককে আনতে হবে। তার মানে পর্যায়কাল চাইছে, টি চাইছে। আমরা জানি কি? আমরা জানি ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, পাতা হ্যাঁ। তাহলে এফ মানে কি? 1/t। তাহলে ভি ইকুয়ালস টু λ/t। ক্লিয়ার? তাহলে টি ইকুয়ালস টু λ/v। এতটুক তো তোমরা বোঝো। তাহলে 12.5কে 350 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই যে 12.5 এইটারে ভাগ করব 350 দিয়ে। 12.5 ডিভাইডেড বাই
350 0.035 সেকেন্ড। তাহলে এইটা হচ্ছে 0.0357 সেকেন্ড। দেখো ময়মনসিংহ বোর্ড 23 আর দিনাজপুর 19-এ, 19-এর প্রশ্ন 23-এ আসছে, এটা 26-এও আসতে পারে, 26-এও আসতে পারে। চিত্রে কোন কোণগুলো সমদশায় আছে, একদম স্ট্রেট কাট, এ সি আর ই সরি এ ই আর আই সমদশায়, আবার আবার সি আর জি সমদশায়, বি আর এফ সমদশায়, বি আর এফ সমদশা, সি আর জি সমদশা, তাহলে এ ই আই সমদশায় আছে। দেখো প্রশ্নে এ ই আই আছে। এই প্রশ্ন বরিশালের 23-এও আসছে, ময়মনসিংহের 25-এ আসছে। রিপিটেটিভ কোয়েশ্চেন। বাদুর 100 কিলো হার্জ, অফকোর্স এফ এর মান 100 কিলো হার্জ, এত হার্জ, তাহলে 1 2 3 4 5, তাহলে এটা হচ্ছে 10⁵ হার্জ। এটা কি ধরনের শব্দ? এটা অবশ্যই হচ্ছে শব্দোত্তর শব্দ। শ্রুতি মধুর, শ্রুতি মধুর তো আমার গলা, আমার ভয়েস। শ্রুতি কটু তো চিল্লাচিল্লি করলে যা হয়। শব্দেতর হচ্ছে এটা 20 হার্জের কম, আর শব্দোত্তর হচ্ছে 20,000 হার্জের বেশি, তাই না? শব্দ তরঙ্গের বিস্তার 3 গুণ। নিশ্চিত শব্দের ঘটনা বিস্তারের বর্গ 3 গুণ করলে 3 স্কোয়ার 9 গুণ হবে, কোনো কথা নাই। তাড়াতাড়ি অ্যান্সার, কিন্তু বুঝা। কোনটি শব্দতর তরঙ্গের উৎস বা উদাহরণ? শব্দেতর, এটাকে বলা হয় ইনফ্রাসনিক। মানুষ কত শোনে? 20 থেকে 20,000 হার্জ। এটা হচ্ছে মানুষ শুনতে পায়। এইটার বেশি শুনতে পায় না, এইটার কম তাও শুনতে পায় না। তাহলে এটাকে বলা হয় অডিবিলিটি, অডিবিলিটি রেঞ্জ। তাহলে এর চেয়ে বেশি যদি হয় তাহলে এটার নাম হচ্ছে আলট্রাসনিক সাউন্ড, আর এইটার নাম হচ্ছে ইনফ্রাসনিক সাউন্ড। তাহলে কোনটি শব্দতর তরঙ্গ? ভূমিকম্পে উৎস উৎপন্ন শব্দ, এটা আমরা শুনি না, বাকিগুলো ডেঞ্জারাস। বাদুর পথ চলার সময় কি ব্যবহার করে? বাদুর পথ চলার সময় প্রতিফলন ব্যবহার করে। কেমনে? প্রচুর শব্দ উৎপন্ন করে, ব্যাক করে যখন আসে তখন সে বুঝতে পারে যে কোন শব্দটা আসলো। একটি পানি শূন্য কূপের গভীরতা 25, পানি শূন্য কূপের গভীরতা 25, এতে সর্বোচ্চ কত উচ্চতায় পানি থাকলে প্রতিধ্বনি শোনা যাবে? এখানে তো কোথাও টেম্পারেচারের কথা বলে নাই। তো আমরা জানি 0°C তাপমাত্রায় শব্দের বেগ 332। আমরা এটাকে স্ট্যান্ডার্ড ধরে করি। আর 332-এ শব্দ ফিরে আসতে গেলে অতিক্রান্ত শব্দ 0.1 সেকেন্ড হওয়া লাগবে। তাইলে ডি এর মান হচ্ছে VT/2। তোমরা জানো এটা 16.6 মিটারই হবে। তাহলে অ্যাট লিস্ট এখানে যদি এমন একটা ডিস্টেন্স রাখা হয় যে সেটা 16.6 মিটারের কাছাকাছি, এটা 16.6 মিটার এখান থেকে এই পর্যন্ত, এই এতটুক যদি 16.6 মিটারের কাছাকাছি হয় তাইলেই তো হবে। বাকিটুকুর মধ্যে পানি থাকলেও সমস্যা নেই, বাকিটুকু পানি থাকলেও তো 25 থেকে 16.6 বাদ দিলাম, 25 থেকে 16.6 বাদ দিলে 8.4 আসে, ধরলাম 8.5। এই 8.5 যদি পানি থাকে তাইলেও শব্দ শুনতে পাবে ন্যূনতম। মানে আমি ভিডিওটা শেষ করার পরে তোমরা কোনো অংশ না বুঝলে তোমরা আবার ব্যাক করে দেখতে পারবা, আমার স্লাইড নামায় দেখতে পারবা। বলো, এই যে স্লাইড কিন্তু ইতে আছে, ডেসক্রিপশন বক্সে আছে, কোনো প্রবলেম হলে আমারে বলবা। 150 হার্জ কম্পাঙ্কের বায়ুতে 3 সেকেন্ডে, এটা 3 সেকেন্ড হবে, 3 সেকেন্ডে 1050 মিটার। যশোর বোর্ড 25, এটা এফআরসিতে আমি করাইছি। তারপর দেখো যশোর বোর্ড 25, তাহলে 3 সেকেন্ডে যদি 1250 মিটার যায়, 3 সেকেন্ডে
1250 মিটার। তাহলে 1 সেকেন্ডে 1250/3 মানে হলো 3 4 12 আর 3 16 48, 3 16 48.20, তো 20 হলে 3 4 12 3 16 48 হয়ে গেল 20। তাহলে 3 নং 3 4 5 3 5 15 3 6 18 6 7 এরকম হওয়ার কথা না? দেখি 1250/3, হ্যাঁ এরকম কিছু। আচ্ছা, এত মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভি এর ভ্যালু। তাহলে কম্পাঙ্ক এফ দেওয়া আছে, তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য চাইছে, এটা কোনো ম্যাথই না। তাহলে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হচ্ছে ভি বাই এফ। অফকোর্স পারবা। 416.67কে 150 দিয়ে ভাগ করবা। এটারে যদি 150 দিয়ে ভাগ করি 2.7777, কি তরঙ্গটি তরঙ্গ দৈর্ঘ্য ঠিকই তো আছে। ওরে 1250 কেন, 1050 তো। কি একটা যন্ত্রণা, 1050। তাহলে 1 সেকেন্ডে হচ্ছে 1050/3। তাহলে 3 তিরিকে 9 15, 3 5 15 0, 1050 হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ, তাহলে 350কে 150 দিয়ে ভাগ করব, 350কে 150 দিয়ে ভাগ করবো, 2.33। এবার ঠিক আছে। দেখছো, পরীক্ষার হলে যাওয়ার আগে যে আমার মতো টেনশন হয়ে যেতে পারে। 2.33 মিটার। 30 নম্বর এমসিকিউতে আসছি, তাই কিন্তু একটু 1050কে 1250 দেখতেছি। 630 কিলো হার্জ, 630 এত হার্জ, এটা হচ্ছে এফ এর ভ্যালু। কিলো বেগ দেওয়া আছে, ল্যামডা চাইছে, একই গল্প, সেম। ল্যামডা হচ্ছে ভি বাই এফ, কোনো কথা নাই। ওই 3 ইন্টু 10⁸ 63000 1 2 3 দিয়ে ভাগ করলাম 476.19। তাহলে এটা হচ্ছে 476.19। ইজি। শব্দ করলে এত সেকেন্ড পর প্রতিদিন শোনা যায়। 30 ডিগ্রিতে শব্দের বেগ কত একটু দেখি হিসাব কইরা। তাহলে √T2 / T1 V1, 30 ডিগ্রি। তাই শব্দের বেগ হিসাব করছি। তাহলে 30 প্লাস 273 ডিভাইডেড বাই 273 ইন্টু 332। দেখি কি দাঁড়াচ্ছে, 273 ডিভাইডেড বাই 273 রুট অ্যান্সার ইন্টু 332, 349.76। তাহলে এইটা হচ্ছে 349.76 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড 349.76। এই বেগে দূরত্ব চাইছে। তাহলে শব্দের বেগ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। ডি চাইছে, তাহলে ডি এর ভ্যালু হচ্ছে ভি ইন্টু টি বাই 2। তাহলে ভি ইন্টু টি বাই 2, তাহলে 349 রে 0.12 সেকেন্ড পর ফিরে আসলো। এইটারে দিলাম 2 দিয়ে ভাগ করে, আল্লাহর রহমতে 20 পয়েন্ট, ওমা কি দাঁড়াচ্ছে, 30 ডিগ্রি কোন স্থান থেকে শব্দ করলে 0.12 সেকেন্ড পর ফিরে আসে। দূরত্ব তো এইটাই হবে। তাহলে 349.76 ইন্টু 0.12 চাষ, ওরে বাবারে 41.97 ডিভাইডেড বাই 2, 20.98 আসে, মানে অ্যারাউন্ড 21। আচ্ছা ঠিক আছে, আমি তো হঠাৎ করে অ্যারাউন্ড 21 দেখে একটু ভয় পেয়ে গেছিলাম। তাহলে এটা হচ্ছে 20.98 মিটার, হুইচ ইজ নিয়ারলি 21 মিটার দিয়ে দিলাম। ঠিক আছে, মানা যাবে। আহারে ভাই, একটু আগে কষ্ট করা লাগছে, এখন কষ্ট করা লাগবে না। কেন? কারণ শব্দ হচ্ছে, মানে এটা আমরা কি করছি, 2D বাই মানে ভিট ইন্টু 2। মানে আমার কথা হচ্ছে শব্দের বেগ
অতিক্রান্ত দূরত্ব বাই সময়। দূরত্ব চাইছে, এই দূরত্ব হচ্ছে শব্দের বেগ t2। তাহলে একটু হিসাব করলে এই প্রশ্ন সিলেট বোর্ড 17 এবং মির্জাপুর ক্যাডেট কলেজ 340কে 1.5 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করে কি আসলো, এটা আসলো। ডান। প্রতি এমসিকিউতে 1 মিনিট করে লাগতেছে না। শব্দের বেগ মাধ্যমের স্থিতিস্থাপকতার উপরে নির্ভর করে। বাতাসের চাপও না, বায়ু মাধ্যমে বেশি বলাও যাবে না। মাধ্যমের বাতাসের ঘনত্ব বেড়ে যাওয়ার সাথে সাথে বৃদ্ধি পায়, এটাকে ইগনোর করা যাবে না, এটাও চলে, কিন্তু খ নাম্বারটা বেশি কারেক্ট। পারদের শব্দের বেগ কত? 1493। এটা বইয়ের মধ্যে যাওয়া লাগে, একটু দেখি তো বইয়ের মধ্যে কি বলছে। তোমাদের যে বইটা, আহারে মাঝে মাঝে দেখলে কেমন যেন লাগে, বুকের ভিতরে একটু ব্যথা হয়। এটা কি বানাইছে? পানিতে পারদে কত এরকম কিছু বলেনি, পানিতে বলছে 1493। তো পারদে 1450, পারদে 1450। তাহলে এটা একটু হালকা করে তোমাদের সামনে তুলে ধরি, এটা একটু তোমরা মাঝে মধ্যে একটু দেখো। তাহলে এটা এখানে থাকলো, এটা এখানে থাকলো। পারদে কত? পারদে 1450। ঠিক আছে, পারদে হচ্ছে 1450। একটু মুখস্থ করে ফেলবো আর কি, এটা একটু দিয়ে দিলাম, কারণ তোমরা ডাউনলোড যখন করবে এটা যখন পেয়ে যাবা। শূন্য মাধ্যমে শব্দের দ্রুতি, কেন দ্রুতি বলছে? কারণ যে কোনো দিকে যাইতে পারে। কোন ধরনের তরঙ্গ আমাদের কানে শ্রবণের অনুভূতি জন্মায়? যান্ত্রিক তরঙ্গ। কেন? মাধ্যমের সাহায্যে আসে। কোথায় শব্দের বেগ বেশি? হীরায়। কেন? ওই আবার সেম হীরায়। কেন? এটা একটু বেশি, বিকজ এইটা সবচেয়ে ঘন, এটা সবচেয়ে ঘন। এটাকে আবার তোমাদের সামনে এনে দিলাম, তোমরা আরেকবার একটু দেখো পরীক্ষার হলে যাওয়ার আগে কোথায় হীরা হবে। আচ্ছা, ইজি না? ইজি, চাইলে সবই সম্ভব। কোন মাধ্যমে শব্দের বেগ বেশি? আমরা সবাই জানি কঠিনে। একই জিনিস বারবার আসতেছে। কি কারণে শব্দের প্রতিধ্বনি হয়? প্রতিফলন হলে হয়, কারণ ফিরে আসলে তখন আমরা আরেকবার একই শব্দ শুনি, এই জন্য এটা প্রতিধ্বনি হবে। কোন তাপমাত্রায়? ওরে বাবা, এটা কি প্রশ্ন! 0°C তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে 332। শব্দের বেগের দ্বিগুণ হচ্ছে 664। তাহলে এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2। আস্কিং ফর T2 না? তাহলে বাবারে, তাহলে V2/V1, তাহলে স্কোয়ার, এত স্কোয়ার ডিভাইডেড বাই T2/T1। এটাই তো, কারণ এটা রুট ছিল। তাহলে এটা যদি আমি এই পাশে নিয়ে আসি তাইলে তো খেলা হয়ে গেল। তাহলে T2-তে এই শব্দের বেগের অনুপাতের বর্গের সাথে T1 গুণ করে দিতে হবে। মানে T1 মানে 273 গুণ করতে হবে, বিকজ এটা সেলসিয়াস। এখানে T1 মানে কিন্তু 0 না, এই 0°C মানে 273 কেলভিন। এটা মাথায় রাখা লাগবে, খুব সেন্সিটিভ কোয়েশ্চেন। তাহলে একটা কি করি, 664-কে 332 ভাগ দিয়া এটার অনুপাতের বর্গকে 273 দিয়া গুণ কইরা তারপরে এত কেলভিন আসবে, সেই কেলভিন থেকে 273 বাদ দিলে T2°C আসবে, এটা না? তাহলে 664-রে 332 দিয়ে ভাগ করলে আসে 2, দ্বিগুণ। তাহলে দ্বিগুণের বর্গ হচ্ছে 4, 4-এর সাথে 273 গুণ কইরা তার থেকে 273 বাদ দিলে 819 আসে। তাহলে এই 819°C দ্বিগুণ, তাহলে এটা 2 স্কোয়ার, তাহলে 4 ইন্টু 273। লাইনটা হবে 4 ইন্টু 273 থেকে 273 বাদ, কারণ তখন কেলভিন স্কেলে আসতো, কেলভিন থেকে 273 বাদ দিলে সেলসিয়াসে আসবে। বুঝাতে পারছি? ত্রিমাত্রিক সিসমিক সার্ভে প্রতিফলিত তরঙ্গকে কিসের সাহায্যে? সিসমিক সার্ভে তো হচ্ছে গিয়ে মাটিতে আসবে, তাহলে জিওফোন দিয়ে। এটা একদম সুন্দর করে তোমাদের বইয়ে আছে, এটার একটু মাঝে মধ্যে বইটারে একটু তাকাইও নাকি, বইটা তো তাকাইছো। সো এই জায়গায় লাইনটা লেখা আছে, জিওফোন নামে এক ধরনের বিশেষ রিসিভারে সেই প্রতিফলিত তরঙ্গকে ধারণ করা হয়। আচ্ছা ঠিক আছে, বইয়ের এমসিকিউ, কঠিন না, পারবা। 40°C তাপমাত্রায় শব্দের প্রতিধ্বনি শোনার জন্য, এই যে একটা প্রশ্ন দেখো,
কি একটা প্রশ্ন, রাজশাহী 25, চট্টগ্রাম 17, মির্জাপুর ক্যাডেট, মাথায় নষ্ট। আচ্ছা ঠিক আছে, মানলাম। তাহলে V2 হচ্ছে √T2, তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটাকে টাস করে আমরা বের করব। বের করে দূরত্ব হচ্ছে ডি হচ্ছে V × T/2। তাহলে একটু খেয়াল করে দেখি, 40কে 273 দিয়ে যোগ করে 273 দিয়ে ভাগ করে রুট করে তার সাথে 332 গুণ করে সেই গুণের সাথে 0.1 গুণ করে তাকে 2 দিয়ে ভাগ করে 17.7 আসে। তাহলে রাইট অ্যান্সার 17.7 করে ফেললাম। তাড়াতাড়ি একটু স্পিড দেই, নাহলে হবে না। আর মাত্র 56টা এমসিকিউ বাকি, তাই না? কিউট। আরে বাবা রে বাবা, এ কি এত বড় প্রশ্ন! রাজশাহী, কুমিল্লা, যশোর, বরিশাল, এফসিসি আমরা এই প্রশ্ন করছে 20 ডিগ্রিতে শব্দের বেগ, 20 ডিগ্রিতে শব্দের বেগ এত এত ইন্টু 332। তাহলে 20-এর সাথে 273 যোগ করে 273কে ভাগ করে রুট করে 332কে গুণ করে 343.29 বা 9, 343.3 আসে। হাউ সুইট! আই হায় রে, এরে কি! ওরে বাবা, 20 ডিগ্রি সেলসিয়াস মানে লোহাতে শব্দের বেগ, পানিতে শব্দের বেগের কত গুণ? লোহাতে শব্দের বেগ 5130, আর হলো 5130কে 1293 দিয়ে ভাগ করলাম, 3.96 মানে 3.54, 3 মানে 4-এর কম তো হবেই শিওর। 20 ডিগ্রি লোহায় শব্দের বেগ, আবার তো শব্দের বেগে যাওয়া লাগতেছে। এটা 20 ডিগ্রিতে না, কই যেন ছিল? হ্যাঁ হ্যাঁ, এটা এই যে এই যে এই যে এটা এটা এই যে এটা, এই মামুর বাটা, এটার একটু নিয়ে আসি, এটার এখানে নিয়ে আসলাম। তাহলে দেখো কি একটা অবস্থা, কি একটা সিলসিলা। 5130-রে 1493 দিয়ে ভাগ করবো, 5130 ডিভাইডেড বাই 1493, 3.43, অ্যারাউন্ড এইরকম 3.54 দিলাম একটা, চলে। শব্দের তীব্রতা যশোর 24, ঢাবি সিবি জবি, বাবারে বাবা আসতেই আছে। প্রতি একক ক্ষেত্রফলে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি ধাবিত হবে সেটার নাম হচ্ছে শব্দের তীব্রতা। তো জুল পার সেকেন্ড মানে হচ্ছে ওয়াট, তো ওয়াট পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার, ওয়াট পার মিটার স্কোয়ার। ইজি না? পারবা, তোমরা পারবা। কি দ্বারা বোঝা যায়? সুরের গুণ দ্বারা বোঝা যায়। কেন? কারণ শব্দের যেই মানে কোয়ালিটি, এটা 3টা বৈশিষ্ট্য, সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য 3টা: তীব্রতা, তীক্ষ্ণতা, গুণ বা জাতি। তো এই যে গুণ, টিম্বার, দেখো কোয়ালিটিটা কই? এই যে এখানে, এরকম কিছু নাই, এখানে কিছু তো একটা থাকার কথা। সুরযুক্ত শব্দের, উমা, এখানে নাই সুরযুক্ত শব্দের, এটা নাই, এটা না আগে ছিল, কই জানি দেখলাম, হঠাৎ করে নাই কেন? সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য হচ্ছে 3টা: তীব্রতা, তীক্ষ্ণতা, গুণ বা জাতি। তাহলে এটা গুণ দিয়ে বোঝা যাবে যে দুটার মধ্যে বৈশিষ্ট্য কোনটা। এটা চট্টগ্রাম 23 আসছে। আচ্ছা ঠিক আছে। বাতাসের প্রবাহ, বেহালা, নো, সেতার, টিকিস 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 টিকিস, ঢোল না, একটাও না, এটা হারমোনিয়াম হবে। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পাম, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। ও শিট, সরি, আমি তো পড়াচ্ছি। উফ, হারমোনিয়াম
কথাবার্তায় কত মানের শব্দ উৎপন্ন হয়? কথাবার্তায় 40 থেকে 60 ডেসিবেল। ট্রাফিক শব্দ, প্রচন্ড শব্দ, উফ, 80-90। আচ্ছা, এগুলো কোত্থেকে আসতেছে? 80-90 এটা কি 40-60 না? এই যে এইটাই তো বারবার আসতে থাকে, এইটাই এই যে এইসব মুখস্থ বিদ্যা, তা আমারই মনে থাকে না, তোমাদের কেমনে মনে থাকবে? আমারই তো মাঝে মাঝে মনে থাকে না। ট্রাফিক শব্দ, এটার একটু কমাই। ট্রাফিক শব্দ হইল এই, তাহলে কথাবার্তা হইলো 40-60, আর ট্রাফিকে কত যেন 80-90, ঠিকই আছে। এগুলো আসবে এমসিকিউ মুখস্থ। জেট ইঞ্জিনের ওরে বাবা, জেট ইঞ্জিনের শব্দের মাত্রা, তাহলে এটা β1। স্বাভাবিক কথাবার্তার শব্দ হচ্ছে β2। তাইলে ডেল বিটা হচ্ছে β1 মাইনাস β2, মানে হইল 160 ডেসিবেল থেকে 60 ডেসিবেল বাদ দিলে থাকে মামুর বেটা হচ্ছে 60 ডেসিবেল। তাহলে এই বিটা হচ্ছে 10 log 10 বেস I1 বাই I2, মানে তীব্রতার পার্থক্য। তাহলে এই ডেল বিটার ভ্যালু হচ্ছে 60, এটা হচ্ছে 10 log 10 I1 বাই I2, মানে তীব্রতার অনুপাত আর কি। তাহলে 10/60 মানে 6 হয়, 6। তাহলে 6 হচ্ছে log বেস 10 I1 বাই I2। তাইলে I1 আর I2 এর অনুপাত হচ্ছে 10⁶, মানে 10 লক্ষ গুণ। তাহলে অ্যান্সার হচ্ছে 10 লক্ষ গুণ। 10 লক্ষ গুণ। এরে ভাই, এবার কি রাজশাহী বোর্ড 52টা হয়ে গেছে। we have crossed 50% of our today's MCQ solve system. Wow, yes. T equals to 2π√L/G, এসব তো আমি জানি। টি কখন বেশি হবে? টি বেশি হবে এল বেশি হলে, টি বেশি হবে জি বেশি হলে। পেন্ডুলামের ভরের সাথে তো কোনো সম্পর্ক নাই। তাহলে সুতার দৈর্ঘ্য মানে টি তখনই বাড়বে যদি এল বাড়ে আর জি কমে। পেন্ডুলামের ভরের সাথে কোনো সম্পর্ক নাই। দুষ্ট কোকিল, বোঝো না তো কিছু? লাউরে বলো লিচু। যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে হ্যাঁ সবই হবে, যান্ত্রিক তরঙ্গে সবই হবে। প্রতিসরণ, উপরিবর্তন, বিচ্ছুরণ। তরঙ্গ সঞ্চালন করে কণার বেগ বৃদ্ধি পাবে, বেগ। তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার বেগ বৃদ্ধি পাবে, কম্পাঙ্ক বৃদ্ধি পেলে, তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে। পর্যায়কাল F = 1/T। নো, F এর মানে হচ্ছে 1/T। টি বাড়বে না, তাহলে এটা রাইট না। পর্যায়কাল বৃদ্ধি পেলে হবে না, এটার নাম হচ্ছে 1 আর 2 হবে। পর্যায়কাল কমলে হইতো। শব্দের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে বায়ুতে শব্দের বেগ হ্রাস পায়, একেবারে ডাহা মিথ্যা কথা। বিস্তার দ্বিগুণ করলে তীব্রতা 4 গুণ হবে, আমি মানলাম, কারণ এইটা ডিপেন্ড করে বিস্তারের বর্গের উপরে। বাতাসের ঘনত্ব কমলে শব্দ, ট্রু, কিন্তু ঘনত্ব কমলে শব্দের বেগ বৃদ্ধি পাবে, কথাটা কেমন না? ঘনত্বের সাথে শব্দের বেগের সম্পর্কটা আমি ঘনত্বের সাথে তাপমাত্রা বাড়লে বায়ুতে শব্দের বেগ হ্রাস পায়, কথা এটা সত্য। কথা তো খালি 2 নম্বরটা রাইট দেখতেছি। বাতাসের যদি ঘনত্ব কমে শব্দের বেগটা বাড়বে, কারণ হ্যাঁ ঠিকই আছে, এটা হবে। ওকে, বাতাসে আবার কি রে ভাই, বাতাসে শব্দের বেগ চট্টগ্রাম 23, বরিশাল 22, রাজশাহী 15 আসতেই আছে, শুধু এটা আসতেই আছে। V is proportional to √T, মানলাম। বাতাসের চাপের উপর নির্ভর করে না, ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাত, ঠিকই আছে। বাতাসের চাপের উপর নির্ভর করে না, এইটাও সত্য, এইটাও সত্য। তাহলে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক হলে এটা তো রাইট, ইয়েস। তাইলে এবার মনে পড়ছে, তাহলে এটা হচ্ছে 3টাই হবে। সুরযুক্ত শব্দের তীক্ষ্ণতা, তীক্ষ্ণতা দিয়ে শব্দের পার্থক্য না, শব্দের পার্থক্য বোঝা যায় না। শব্দের পার্থক্য বোঝার জন্য গুণ লাগবে বা জাতি লাগবে, গুণ বা জাতি। রাইট অ্যান্সার 1 ও 2। তরঙ্গটি তরঙ্গ দৈর্ঘ্য
তরঙ্গটি তরঙ্গ দৈর্ঘ্য, তাই নাকি? এখান থেকে এটা হচ্ছে একটা, এখান থেকে এটা হচ্ছে একটা, এটা হচ্ছে অর্ধেকটা। তাহলে আড়াইটার তরঙ্গ দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তাহলে একটার তরঙ্গ দৈর্ঘ্য হইল 10/2.5, তাহলে 4 হবে, 4 সেন্টিমিটার। তাহলে 4.5, 4 × 4 = 8, তাহলে 4 সেন্টিমিটার হবে। এটা হচ্ছে 0.04 মিটার। তাহলে রাইট অ্যান্সার 4। নিচের কোন বিন্দুতে তরঙ্গশীল কণার শক্তি সর্বাধিক? কোন বিন্দুতে সর্বাধিক শক্তি বিস্তার যেটাতে বেশি সেটাই হবে। ABC, ABCতে হবে, এতে হবে, এম এ হবে, এন এ হবে। কিউতে তো না, এতে বেশি, আবার এম এও বেশি, সিতেও বেশি। পিতে আর আর এ নো নো নো, পিতে হবে না। তাহলে পিতে না হইলে এটা হবে না। সিতে হবে, এম এও হবে, তাহলে এম এও হবে, সিতেও হবে। এ হবে, কিউতে হবে না, তাহলে কিউতে না হইলে এটা বাদ। তাহলে রাইট অ্যান্সার শুধু এমসি, শুধু এমসি, রাইট। তরঙ্গটার বেগ, তাহলে বাবারে, তাহলে এখান থেকে এই পর্যন্ত একটা, এখান থেকে এই পর্যন্ত অর্ধেকটা, তাহলে 1.5টা যদি 15 হয়, একটা 10 সেন্টিমিটার হইল ল্যামডা। তাহলে ল্যামডা যদি 10 সেন্টিমিটার হয় 0.1 মিটার। কম্পাঙ্ক এফ, ভি = এফ ল্যামডা। 1/10 100 দিয়ে গুণ করলে 10 হবে, তাহলে এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। করে ফেলাইলাম তাড়াতাড়ি, টাস করে। ভি এফ ল্যামডা না, 0.1 × 100 হার্জ, শেষ। তাহলে ভি এফ ল্যামডা 0.1 × 100 মানে 10। তোমরা ভুল ত্রুটি হলে আমাকে জানাও। উল্লিখিত তরঙ্গের ক্ষেত্রে, আরে বাবা রে বাবা, আচ্ছা ঠিক আছে, ল্যামডা হচ্ছে 10, এটা যেভাবে যাচ্ছে ঠিকই আছে। তরঙ্গের কণা এদিক যাচ্ছে আর কাপাকাপি হচ্ছে এদিকে, তাহলে এইখানে অবশ্যই 90 ডিগ্রি, এটা রাইট। 500 পূর্ণস্পন্দন সম্পন্ন করতে প্রয়োজন 5 সেকেন্ড। তাইলে 500টা হচ্ছে কেমনে, 500/100, একটা করতে কত লাগবে? এফ এর মান কত? 10, তো টি হচ্ছে 1/f, 1/f মানে 0.1। তাহলে 500 পূর্ণস্পন্দন সম্পন্ন করতে প্রয়োজন 5 সেকেন্ড। 100 করতে কত লাগে? 1 সেকেন্ড। কেমনে? কম্পাঙ্ক 100 না, তো 1 সেকেন্ডে করে 100, 5 সেকেন্ডে 500। কম্পাঙ্ক তো 100 হার্জ, তো 100 হার্জ মানে কত? 1 সেকেন্ডে দেয় 100, তাহলে 5 সেকেন্ডে দেয় 500। এটা উল্টাইছে কেন দিলাম? এটা 5 সেকেন্ডে 500। শক্তি স্থানের মাধ্যমে কণাগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে, সংকোচন প্রসারণ মাধ্যমে শক্তি স্থানান্তর করে। সংকোচন প্রসারণ তো না, এটা তো অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটা অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 1 ও 2, 1 ও 2। ও রে ভাই, এই প্রশ্ন বরিশালে আসছে, ময়মনসিংহ আসছে। এবি কত? এবি হইল 200, তাহলে ল্যামডা 400, শিওর 400 সেন্টিমিটার। তাইলে ল্যামডা হচ্ছে 4 মিটার, ধরে ফেলাইছি। NH, MN, NH 0.5, তাহলে বিস্তার এখান থেকে এই পর্যন্ত বিস্তার হচ্ছে 1 মিটার। আচ্ছা এটা ধরলাম। এ থেকে ডিতে যাইতে, এ কোথায় ডি কোথায়? ও ভাই রে ভাই, এই হইল একটা, এই হইল 2টা, তাইলে 2টা দোলন দিতে সময় লাগে 0.25 সেকেন্ড। 2টা দোলন দিতে 0.025 সেকেন্ড সময় লাগে। তাহলে একটা দোলন দিতে কত সময় লাগবে? তাহলে 25-এর অর্ধেক কত? 12.5, তাহলে 0.0125, ঠিক আছে। 0.025 এর অর্ধেক তো 0.0125 হবে। তাহলে 0.0125 সেকেন্ডে একটা দোলন দেয়, তাহলে 1 সেকেন্ডে কটা দেয়? তাহলে 1 ডিভাইডেড বাই 0.0125, 80 হার্জ। ইয়েস, তোমরা কি আমার কথা বুঝছো? একটা দোলন দিতে 0.0125 সেকেন্ড সময় লাগে, তাইলে 0.0125 সেকেন্ডে দেয় হইল
একটা দোলন, তাহলে 1 সেকেন্ডে কটা দেয়? 1/0.125, তাহলে 80 হার্জ। ওকে, বাপ রে বাপ, তরঙ্গটার কই এটা, আর এইচ কই এইটা, 10-1 জীবনেও না। বিস্তার 1 মিটার, এটা শিওর, বিস্তার 1 মিটার, এটা ঠিক আছে। আর বেগ কত? ভি ইকুয়ালস টু এফ ল্যামডা না, তাহলে এফ কত? 80, একটু আগে বের করলাম। এফ কত? 80 আর ল্যামডা হচ্ছে 4, তাহলে 4 এটা কত? ভি ইকুয়ালস টু এফ ল্যামডা 4 এটা 32, 320, 160 হবে না, এটা হবে না। রাইট অ্যান্সার অনলি 2। শব্দের বেগ হচ্ছে 4 ইন্টু এবি কত সেন্টিমিটার? 200, তাহলে 2, এটা 4, তাহলে 4 ইন্টু 80, 4 এটা 32, 4 ইন্টু 80, 320 মিটার পার সেকেন্ড বেগ হবে। তাহলে রাইট অ্যান্সার অনলি 2 হবে। উৎস থেকে প্রতিফলক 30 মিটার। আচ্ছা, উৎস থেকে প্রতিফলক কত সময় লাগবে? এখান থেকে এখানে যেতে কত সময় লাগবে? শব্দের বেগ হচ্ছে s/t। ফিরে আসার কথা তো বলে নাই। তাহলে টি হচ্ছে s/v, টোটাল হইল 50 মিটার, 30 মিটার। আর বেগ কত? 330। তাহলে 30কে 330 দিয়ে ভাগ করলাম, 0.09, এটা মজার প্রশ্ন, পছন্দ হয়েছে আমার। এটা কি সিবিন্দু থেকে শোনা যাবে না? চিত্রে আলোকে শব্দের প্রতিধ্বনি 0 ডিগ্রিতে না, তাহলে 30 কতটুকু আসবে? সিবিন্দু থেকে শোনা যাবে না প্রতিধ্বনি, এখান থেকে যদি বলে তাহলে এই পর্যন্ত আসবে। আগে একবার শুনবে প্রতিধ্বনি শুনতে গেলে এখান থেকে এই পর্যন্ত আবার আসতে হবে। 16.5 মিটার তো আছেই, অবশ্যই শোনা যাবে। তাহলে এটা রং। বি বিন্দু থেকে তো শোনা যাবেই, আর এ বিন্দু থেকে শুনতে এত সেকেন্ড সময় লাগে কি না, এটা দেখতে হবে, যেহেতু অপশন নাই। ওয়াও, এটা ঠিক আছে, কারণ সি বিন্দু থেকে শোনা যাবে কেন? এটা অলরেডি 16.5 মিটার আছে, আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ন্যূনতম প্রতিধ্বনি শুনতে 16.5 মিটার লাগে। সূর্যযুক্ত শব্দের বৈশিষ্ট্য 3টা। কি 3টা? তীক্ষ্ণতা 1, তীব্রতা, তারপরে হচ্ছে গুণ বা জাতি, আরেকটা হচ্ছে টিম্বার। 3টা। শব্দের বিস্তার কত গুণ হলে শব্দের তীব্রতা 16 গুণ হবে? 16 রুট, তাহলে শব্দের বিস্তার 4 গুণ হলে এটা 16 গুণ হবে। সোজা জিনিস, তাড়াতাড়ি করতেছি। শব্দের তীক্ষ্ণতার একক ওয়াট পার মিটার স্কয়ার। কি কারণে শব্দের প্রতিধ্বনি সৃষ্টি হয়? প্রতিফলনের কারণে হয়, এটা আগেও করছিলাম মনে হয়। সূর্যযুক্ত শব্দের বৈশিষ্ট্য 9 কোনটা? এটা, এগুলা সোজা, তাড়াতাড়ি পারা যাবে। এইবার আসছে চিত্রে বিস্তার 0.2 মিটার, এটা ঠিক আছে। একটা দোলন দিতে কত সময় লাগে? 2 সেকেন্ড, এটাও ঠিক আছে। তরঙ্গ দৈর্ঘ্য, এটা কেমন করে বুঝবো? তরঙ্গ দৈর্ঘ্য বোঝার তো কোনো সূত্র নাই, আছে এফ ছাড়া, এফ ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য বোঝার কোনো সিস্টেম আছে? নাই। তাহলে রাইট অ্যান্সার 1 আর 2 হবে। তরঙ্গ দৈর্ঘ্য তো পারবো না। তরঙ্গের বিস্তার কম হলে শব্দের তীব্রতা কম হবে। বিস্তার কম, তীব্রতা কম। 30 ডিগ্রি সেলসিয়াস বাতাসে এত সেকেন্ডে শব্দ কত দূরত্ব অতিক্রম করবে? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 সেকেন্ডে যায় 332, তাহলে 1-এর 10 ভাগ মানে 0.1 সেকেন্ডে যাবে, এইটার 10 ভাগ 33.2 দিলাম, এটাই দিলাম, ঠিক আছে। ওকে, শব্দের কম্পাঙ্ক এত থেকে কম হলে শুনবো না। শব্দে তোর শব্দ, একটি সুরশলাকার কম্পাঙ্ক এত, তাহলে এফ কিলো মানে
1000 হার্টজ, এটা ভি তরঙ্গ দৈর্ঘ্য, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, ল্যামডা ইকুয়ালস টু ভি বাই এফ, ভি বাই এফ 5130 রে 1000 দিয়ে ভাগ 5.13, এটা অফকোর্স এটাই হবে। কি পরিমাণ সূক্ষ্ম দেহ কারচুপি, 1.11.12.13.14, হাউ কিউট। শব্দ তরঙ্গের তীব্রতা, তীব্রতা বিস্তারের বর্গের উপরে, তাপমাত্রার উপরে, তিনটাই তিনটাই। বাদুর সর্বোচ্চ 1,00,000 হার্জ শুনতে পারে, 1,00,000, 10 টু দি পাওয়ার, বাদুর 10 টু দি পাওয়ার 5 হার্জ। তাড়াতাড়ি সম্পর্ক কোনটা ঠিক? এটা ঠিক, √T ঠিক। লোহার একটি ফাঁপানো হলে এক প্রান্তে হাতুড়ি দিয়ে ভাগ করলে আরেক প্রান্তে দুইটা শব্দ পাওয়া যাবে, দুইটা শব্দ শোনা যাবে, কারণ ফাঁপানলের মধ্যে দিয়ে শব্দের প্রতিফলন ঘটে। এটা মিছা কথা। শব্দ বাতাস দিয়ে যায়, লোহা দিয়ে যায়, প্রতিফলন হবে কেন? বায়ু মাধ্যমের চেয়ে কঠিনে, ঠিক আছে? শব্দ দুটি এত সেকেন্ডের বেশি ব্যবধানে কানে প্রবেশ করে, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি ট্রু। তাহলে রাইট অ্যান্সার 2 এর 3। এটা স্যার কেমনে বুঝলেন? কারণ এইটার এত বেশি ব্যবধানে না আসলে তো একটাই শুনতাম, যেহেতু এত ব্যবধানে যায় তাহলে দুইটা শব্দ হবে। উল্লিখিত চিত্র অনুযায়ী 303 কেলভিন, 303, ও বাবা রে, 303 থেকে 273 বাদ, 30 ডিগ্রি সে কোন অবস্থায় শুনতে পাবে। 30 ডিগ্রিতে শব্দের বেগ হচ্ছে, 30 ডিগ্রিতে শব্দের বেগ, একটু আগে না করলাম, মাঝে মধ্যে কি জানি হয়ে যায়। হ্যাঁ, 30কে 273 দিয়ে যোগ করে, 273 দিয়ে ভাগ করে, রুট করে, তারপরে 332 দিয়ে গুণ করলে 349 আসে। তাহলে এটা আসে 349.7 মিটার পার সেকেন্ড। এত বেগে কোন অবস্থানে ব্যক্তি প্রতিদিনই শুনতে পাবে? তাহলে অ্যাটলিস্ট ন্যূনতম দূরত্ব হচ্ছে VT/2। তাহলে 0.1-এ 349.7 শব্দ আইসা কতটুকু ব্যাগ দিতে হইব? 17.4, 17.4, 10 5 4 19। তাইলে কোন অবস্থানের ব্যক্তি প্রতিদিনই শুনতে পাবে? শব্দ হয়েছে এ থেকে, তাইলে এইখান থেকে এই পর্যন্ত আসলে হবে 38 মিটার, কিন্তু এখানে ন্যূনতম হচ্ছে 17.4, 17.4। ভাই রে ভাই, এর দূর গেলেই হচ্ছে 19, তো শব্দ হচ্ছে এতটুকু। তো শব্দ তো আগে এতটুক গিয়ে এতটুক আসতে হবে, তাহলে আগে 19 ট্রাভেল করবে, সিতে তো শুনবে না, শব্দ করছে এখানে, তাহলে শব্দ এই পর্যন্ত আসলে একবার শুনবে, তাহলে আবার আসতে হবে, তাহলে এই পর্যন্ত তো শব্দ আসলো, এখানে কত, 5 আর 4 9, এখানে এতেই শুনবে শব্দ। খুব মজার কথা, কারণ শব্দ হচ্ছে পিছন থেকে, তাহলে আগে তো শব্দ একবার শুনবে, তো শব্দ এই পর্যন্ত আসছে একবার, তারপর আসলে বি শুনবে। শব্দ এই পর্যন্ত আসছে একবার সি, তারপর আসলে সি শুনবে। নো, এখানে এই হবে রাইট অ্যান্সার। বি হওয়ার সুযোগ কম। 5 আর 4 9, 9 9 18, এটা হইতে পারে। এটা আসলে খুব মজার একটা প্রশ্ন করছে, আই লাভ ইট। এটা এ আর বি হবে। কেন? কারণ হচ্ছে 17.4, তো অলরেডি কিন্তু 9 মিটার আছে, 9 9 18, 18 মিটার ট্রাভেল করতে হবে। ন্যূনতম দূরত্ব কত হওয়া দরকার? 18, তো 17.4 হওয়া দরকার। তাহলে এখানে কি বের করলাম? 17.4, এখানে আছে 5 আর 4 9, তাহলে 0 ডিগ্রি, এটা কত ডিগ্রি ছিল? এটা ছিল 30 ডিগ্রি। 0 ডিগ্রিতে শব্দের বেগ কত? কত দুষ্ট প্রশ্ন করছে। 0 ডিগ্রিতে শব্দের বেগ হচ্ছে 330, তাহলে দূরত্ব হইতে হবে ডি হচ্ছে V/T/2, তাহলে 330-এ 0.1-এ 2, তাহলে 330-এ 0.1-এ 2 করলে আসে
আরে 330 ইন্টু 0.1 করে 16.5, 16.5, 16.5 মিটার হইলেই হবে। কিন্তু ওর আছে 18, 5 আর 4 কত, 9, 9, তাহলে আসবে হচ্ছে 18। তাহলে 18 থেকে 16.5 বাদ দিলে 1.5 মিটার, 16.5 মিটার, এটা হ্যাঁ, অর্থাৎ তার 1.5 মিটার আগাইতে হবে। ও যদি একটু সামনে যায়, মানে 1.5 মিটার যায়, তাও শুনবে। তাহলে এখানে যদি প্রশ্ন করছে আর কতটুকু আগানো দরকার, মধ্যে কতটুকু আগানো লাগবে, আগানো, তাহলে এটা 1.5 মিটার হইতো। কিউট না প্রশ্নটা? এক ব্যক্তি পাহাড়ের কাছে দাঁড়িয়ে চিৎকার করলো এবং 2 সেকেন্ড পর প্রতিদিনই শুনতে পেল। আর মাত্র 18টা আছে। বাতাসের তাপমাত্রা 0 ডিগ্রি, 0 ডিগ্রিতে 330। ভাইরে ভাই, ডি হচ্ছে ভি টি বাই 2। 330-এর শব্দ কইরা 2 সেকেন্ড পরে শুনলে, তাহলে বাতাসের তাপমাত্রা পাহাড় থেকে এত দূরেই ছিল, বিকজ 2/2 ভাগ। সোজা। আমি তো অঙ্ক ঠাস ঠাস করে ফেলতেছি। ওরে বাবারে, গণং চিত্রে শব্দ এক প্রান্ত হতে অপর প্রান্তে যেতে 1000 মিটার, তো 1000 মিটার এই পাশে আসতে সময় লাগবে ভি ইকুয়ালস টু এস বাই টি, মানে এস বাই টি। তাহলে শব্দের বেগ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তাহলে সময় লাগবে হচ্ছে এই দূরত্ব 1000 মিটার আসতে 5130 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু এটা লোহা, মানে 1000 মিটার না, 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে ডিভাইডেড বাই 5130, 19.49, মানে 19.5। লোহা না, 10,000 মিটার আসতে 5130 মিটার পার সেকেন্ড তো বেগ, আজব হয়ে গেল। লোহাতে বেগ কত শব্দের? 5130, তাহলে এই যে 10, 1 লাখ, 1 লাখ মিটার, শূন্য ঠিক আছে তো, 1 2 3 4 5, হ্যাঁ, তাহলে 19.49 হয়। দুষ্ট মার্কা প্রশ্ন করছে না? তাহলে এটা 19.15 দিয়ে দিই, কারণ এটাই মিনিমাম। 19.49 মানে 19.5 হবে। দুষ্ট কোকিল। তারপর কি বলছে? খ মাধ্যমে বায়ুতে শব্দের বেগ সবচেয়ে বেশি, মিছা কথা। ক মাধ্যম অতিক্রম করতে 10,000 মিটার, পানিতে শব্দের বেগ কত? 1493। পানিতে শব্দের বেগ কত? 1493। তাহলে 10,000 মিটার, 10,000 মিটার 1493 বেগে আসতে 6.69 সেকেন্ড লাগে। দেখো কেমন দুষ্ট কথা। অ্যাকর্ডিং টু বুকস ল এটা 6.69 হবে। তাহলে এটা মিছা কথা না? অবশ্যই মিছা কথা, বেশি সময় লাগে। ক এবং খ মাধ্যম অতিক্রম করতে সময়ের পার্থক্য বাতাসে, আচ্ছা এটাতে সময় লাগে কত? 6.69, আর এখানে সময় লাগে 20,000। 20,000 মিটার বাতাসে আসছে, বাতাসে কত? 330, 32 ধরি, 60.24, 60.24 সেকেন্ড লাগবে, মাইনাস 6.69, 53.5। তাও ঠিক নাই, ধরলে এটাও ঠিক নাই। এটা হবে 53.55 সেকেন্ড। ডেটাগুলা খুবই আনইউজুয়াল ডেটা, মিলতেছে না অ্যাকর্ডিং টু বই। হ্যাঁ, বইয়ের মধ্যে তো লেখা আছে বাতাসে 330, পানিতে 1493, তাই লেখা আছে না? যাই হোক, এটা আল্লাহর কাছে দিয়ে দিলাম, আল্লাহ তুমি দেখো। জেট ইঞ্জিনের তীব্রতা, ইঞ্জিন 100, ওরে বাবারে, এইসব তো আমার মনে থাকে না। 110 থেকে না সবচেয়ে বেশি জেট ইঞ্জিন, কত? 110 থেকে 140, দেখছো? জেট ইঞ্জিন হচ্ছে 110 থেকে 140। আয়না দিয়ে তোমাদের সামনে একবার একটু চেক করে যেও, একবার চেক করে যেও। এই হলো জেট ইঞ্জিন, 110 থেকে 140 ডেসিবেল। নিঃশ্বাস 10 ডেসিবেল, একটা হালকা সাউন্ড আছে। বাতাসে সৃষ্ট শব্দ তরঙ্গের বেগ এত হলে নিচের কোনটা? ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, তো এফ ইকুয়ালস টু ভি বাই ল্যামডা। এফ বাড়লে ল্যামডা কমে, এটা হচ্ছে সত্য কথা। তারপর
শব্দের উৎপত্তি সম্ভব নয় কোনটি ছাড়া? কোনটি ছাড়া? এটা ছাড়া, কম্পন ছাড়া শব্দ হবে না। শব্দ সঞ্চালনে কোন মাধ্যম দরকার? স্থিতিস্থাপক মাধ্যম দরকার। শব্দের প্রতিফলনের জন্য প্রতিফলক তল বেশ বড় হওয়া প্রয়োজন কেন? শব্দের তরঙ্গ দৈর্ঘ্য, প্রতিধ্বনি দ্রুত শোনা যায়, শব্দের তরঙ্গ দৈর্ঘ্য ছোট ছোট ছোট। বাদুড়ের শ্রাব্যতার ঊর্ধ্বসীমা 1,00,000। হ্যাঁ ঠিক আছে, শূন্য, হ্যাঁ ঠিক আছে। একটি কুয়ার সামনে শব্দ করলে 2 সেকেন্ড পরে প্রতিধ্বনি শোনা যায়। কুয়ার সামনে শব্দ করলে, তাহলে কুয়ার গভীরতা হচ্ছে শব্দের বেগ ইন্টু T2, তাহলে 30-এ কত? 330-এ জানি কত? 349। আচ্ছা ধরলাম 350। 350 ইন্টু 2 মানে 700। 700-এর অর্ধেক হচ্ছে 350। কত? 30 ডিগ্রিতে শব্দের বেগ হচ্ছে 350 ইন্টু 2 সেকেন্ড বাই 2, অ্যারাউন্ড কুয়ার গভীরতা 350, মানে 350 একটু আশেপাশে হবে, তো 347.66। ঠিক আছে, ওকে মানলাম। প্রতিধ্বনি শোনার জন্য এইচ এর মান, প্রতিধ্বনি শোনার জন্য এইচ এর মান সর্বোচ্চ কত হতে হবে? এইচ এর মান সর্বোচ্চ। আচ্ছা, প্রতিধ্বনি শুনতে গেলে এই ডিস্টেন্সটা সর্বোচ্চ মানে সর্বনিম্ন কত দরকার? 330-এ। 330-এ অতিক্রান্ত দূরত্ব হচ্ছে VT/2। তাহলে 330-এ 0.1-এ 2 আটাইলে হচ্ছে 33-এর অর্ধেক কত? 33-এর অর্ধেক, ক্যালকুলেটরটা কই গেল? 33-এর অর্ধেক হইল 16, 16.5, 16.5 হইতে হবে। তাহলে 16.5 হইলে 10 তো আছে, তো কত হইলে উপরে 16.5 থাকে? 50 থেকে 16.5 বাদ দিই, তাহলে 50 থেকে 16.5 বাদ দিলে হলে 33.5, 33.5 থাকে। তাহলে 33.5 মিটার, তার মানে হচ্ছে 33.5। ও কি একটা টেনশনে পড়ে গেলাম, দেখছো বিষয়টা কিন্তু খুব মজার। মজাটা হচ্ছে এইচ এর সর্বোচ্চ মান মানে এইচ আর কত হইলে উপরে 16.5 থাকবে, তাইলে এইখানে 16.5 হইতে হবে। 16.5 আর 10 কত? টোটাল হচ্ছে 50। তাহলে 50 থেকে 16.5, 16.5 আর 10 বাদ দিই, 26.5। তাহলে 50 থেকে 26.5 গেলে থাকে 23.5। তারও যদি এটা আমি 23.5 দেই, তাহলে এটা 23.5। তাহলে 23.5 আর 10 হচ্ছে 33.5। ঠিক আছে, তাহলে আগে ছিল 10, এখন হচ্ছে 23.5 যদি দেই, তাহলে এটা হচ্ছে 33.5 হবে। থ্যাংক ইউ। 33.5 মিটার, অর্থাৎ এই এইচ যদি 33.5 মিটার হয়, তাহলে এটা 16.5 হয়, তাহলে এটা হচ্ছে 33.5 হবে। তাহলে অতটুকু উপরে 16.5 গ্যাপ থাকে, বুঝতে পারছি? মানে টোটাল ডিস্টেন্সটা এটা এখানে 10 ছিল, তো এটারে যদি আমি একটু 33.5 করে ফেলাই, মানে এখান থেকে এই পর্যন্ত 33.5 করি, তাইলে এইখান থেকে এই পর্যন্ত 16.5 গ্যাপ থাকে। এই 16.5-এ শুনতে পারবে। নিচের চিত্রের আলোকে তরঙ্গটার তরঙ্গ দৈর্ঘ্য কত? 4.44। কেমনে হইল? এই হইল একটা, এই হইল আরেকটা, এই হইল আরেকটা, অর্থাৎ আড়াইটার দৈর্ঘ্য 10, আড়াইটার দৈর্ঘ্য 10, তাহলে একটার দৈর্ঘ্য 4, তাহলে 4.44 মিটার। এটা চলে না। বি এবং এন সমদশা, অবশ্যই এটা বি এবং এন সমদশা। প্রকৃতি অনুপ্রস্থ তরঙ্গ, তাহলে এইটা অনুপ্রস্থ, তাহলে রাইট অ্যান্সার 2 ও 3। উপরের তরঙ্গটার কম্পাঙ্ক, উপরের নিচের তরঙ্গ, তাহলে নিচের তরঙ্গের কম্পাঙ্ক কত? কম্পাঙ্ক হইল, এটা তো সোজা, তাইলে ওয়াল্লাহ, তাইলে একটা দিতে, দুইটা দিতে 0.02, একটা দিতে 0.01, 0.01 একটা, তাহলে একে হচ্ছে 1/100, 100 হার্টজ। দেখছো কেমনে কেমনে জানি করে ফেলাই। তোমরাও পারবা, তোমরা আমার চেয়ে ভালো পারবা। মানে 0.01 সেকেন্ডে কম্পন দেয় একটা, তাহলে 1 সেকেন্ডে দিবে 1/,
0.01, তো 1/0.01 মানে 1/100। উদ্দীপকের ক্ষেত্রে আর চারটা আছে, চারটা। ইয়েস, আর ও এন, এখান থেকে হলো হলো অর্ধেক, তাই না? অর্ধেক না? ঠিক আছে, এটা তরঙ্গটা অনুপ্রস্থ, এইটাও ঠিক আছে। পি এবং পি প্রাইম, পি এবং পি ওয়ান কণার সম্পূর্ণ বিপরীত দশা, মিশা কথা। এই পি আর পি ওয়ান একই দশা, তাহলে রাইট অ্যান্সার 1 ও 2। ইয়েস, দুটি সুষলাকার কম্পাঙ্ক। ওই, এটা কেমন কথা? এটা না একটু আগে করলাম, কেমন যেন 400-800 ছিল, 200-600, তাহলে এদের কম্পাঙ্কের অনুপাত 1:3, তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত 3:1। ওয়াও, এ করে ফেলাবা, করে ফেলাবা। 98 নাম্বার, দুটি সমাধান। ও রিয়েল, এটা না সেম সেম দেখলাম? হ্যাঁ, এটা সেম সেম না দেখলাম? আচ্ছা ঠিক আছে, 99 নাম্বার ওই একই তো। 384, 128, 384-কে 128 দিয়ে ভাগ করলে আসে 3 না? 384-কে 128 দিয়ে ভাগ করলে একই তো। তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত এফ ল্যামডা, এফ ল্যামডা, তাহলে এটা হচ্ছে 3:1, ল্যামডার অনুপাত হবে 1:3, এটা হবে এটা। শেষ এমসিকিউ, শেষ এমসিকিউ। ইয়েস ইয়েস। কোন কম্পন মানুষ চালানোর সময় শুনতে পারে? শব্দেতর, শব্দোত্তর, এটা আলট্রাসনিক সাউন্ড, আলট্রাসনিক সাউন্ড। এই ইয়েস ইয়েস, 100 এমসিকিউর মধ্যে 2-1টা কমন টমন পড়ে গেছে, কিছু করার নাই। ওভারঅল মোটামুটি যা পড়াইছি, চাইলে এর বাইরেও আরো অনেক এমসিকিউ করা যায়, কিন্তু ধরো আমি তোমাদেরকে আগে একটু বেসিকে সময় দিছি, এখন আমি তোমাদেরকে এটা পড়াইলাম, তোমরা মনোযোগ দিয়া পড়া ক্লাসটা দেখা নিচে ডাউনলোড করে দেখো, আমাদের যে স্লাইডটা দেওয়া আছে। জানাইও, তোমাদের সেবায় আমি আছি, এফটি আছে তোমাদের পাশে। অলওয়েজ স্টে পজিটিভ, বি আ গুড হিউম্যান, সুন্দর করে লেখাপড়া করো। আল্লাহ হাফেজ।